আহ আমার লাগছে তো, আমায় ছেড়ে দাও। আমি আর সহ্য করতে পারছি না, আমার অনেক কষ্ট হচ্ছে, প্লিজ ছেড়ে দাও। আর একটু সহ্য করে শোনা, হয়ে গেছে। আমি আর সহ্য করতে পারছি না, ছেড়ে দাও প্লিজ। আর একটু সহ্য করে শোনা, হয়ে গেছে। আর একটু, আমি আস্তে করে দিচ্ছি। দেখো, তুমিও মজা পাবে। বলেই আমি আমার মতো করে আমার চাহিদা পূরণ করতে লাগলাম। আরও ব্যথায় বারবার কুঁকড়ে উঠছে। আমি আমার ঠোঁট দ্বারা ওর ঠোঁট চষতে লাগলাম। আরও ছটফট করছে যন্ত্রণায়। দাদা আমার কি, আমি আমার মতো কাজ করতে লাগলাম। ওর উন্মুক্ত দেহে নিজের চাহিদা মেটাতে লাগলাম। আর ও ব্যথায় কুঁকড়ে উঠছে। কিছুক্ষণ পর আমি ওকে ছেড়ে দিয়ে ওর উন্মুক্ত দেহে নিজের শরীরটা ওর উপর দিয়ে শুয়ে রইলাম। আমি বললাম, রাজ, ওদের বাসা ভাড়া থাকি। ওদের মানে বুঝলেন না তো? এতক্ষণ যার সাথে ছিলাম আর কি হচ্ছে, আমি যেই বাসায় থাকি সেই বাড়ি ওনার মেয়ে, নাম হচ্ছে রাহি। দেখতে মাশাআল্লাহ, দেখলেই নেশা চলে যায়। প্রথমে আমি যেদিন এই বাসাতে আসি সেদিনই ওকে দেখে আমার ভালো লাগে। পরে ওকে প্রপোজ করলাম। 1 মাস যেতে না যেতেই ও আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করলো, কেননা ও আমাকে ভালোবাসতো। আমিও দেখতে খুব একটা খারাপ না, যে কোনো মেয়ে দেখলেই প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাবে। আর ওর ক্ষেত্রেও ভিন্ন হলো না। ওকে প্রপোজ করার পরেও রাজি হয়ে যায়, কেননা ও আমাকে পছন্দ করতো মনে মনে। প্রপোজ করার পরে আমাদের প্রেম ভালোই চলছিল, কিন্তু ও আজ শাড়ি পরেছিল। আমি ওকে দেখা মাত্রই আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। তাই যা হবার তাই হয়ে গেল। আমরা যে দুজন দুজনকে ভালোবাসি, ওই দিনের পরে আমাদের ফ্যামিলিকে বলেছিলাম আমরা দুজন দুজনকে বিয়ে করতে চাই আর সারা জীবন একসাথে থাকতে চাই। আমাদের পরিবার আর অমত করেনি, আমাদের বিয়ে দিয়ে দেয়। আজ আমাদের বাসর রাত, বউ মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। আমি বাসর ঘরে ঢুকলাম, দরজাটা লাগিয়ে দিলাম, ওর পাশে যেয়ে বসলাম। ও আমাকে সালাম করলো। আমি বললাম, আমাদের তো সব হয়েই গেছে, চলো আবার শুরু করি। আর কি করার, লাইটটা অফ করে শুরু করে দিলাম। বাসরাত বলে কথা, এখনো কি হচ্ছে না? অন্যের বাসর ঘর দেখা কি করবেন? নিজে যখন বিয়ে করবেন তখন দেখে নেবেন। আজকের মতো এখানেই টাটা। দুপুর 2:07। আপুর সাথে বসে বসে অনলাইনে কিছু ড্রেস দেখছি আপুর গায়ে হলুদ আর বিয়েতে পরার জন্য। সেদিন তো কিছু কিনতেই পারলাম না কাব্য ভাইয়ের জন্য, তাই এখন শপিংটা অনলাইনেই করবো ভাবছি। আর হ্যাঁ, বাবা বিয়েটা মেনে নিয়েছে। তখন বাবা বেশ কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ করেই বলে ওঠে বিয়েটা মেনে নিবে। আর বাবা আজ মেঘ ভাইয়াদের বাড়িতে গেছিল সাদাব ভাইয়ের সাথে নিয়ে। আর মামা মামুর সাথে কথা বলে ওদের আবারও বিয়ে দিবে ধুমধাম করে ঠিক করে এসেছে। আর সেটা সামনের সপ্তাহে। আর ততদিন আপু আমাদের বাড়িতেই থাকবে। কথাটা শুনে সবাই খুশিতে আটখানা। আমি তো আপুকে জড়িয়ে ধরে রীতিমতো লাফালাফি শুরু করে দিয়েছিলাম। অবশেষে আপুর জীবনটা স্বাভাবিক হলো, আপুর ভালোবাসা পূর্ণতা পাবে ভাবতেই স্বস্তি নিঃশ্বাস ফেললাম। আর এই সবটা সম্ভব হয়েছে সাদাব ভাইয়ের জন্য, কিন্তু তাকে তো ধন্যবাদই দেওয়া হয়নি। কথাটা ভেবেই আপুকে বলে তার রুম থেকে দৌড়ে এসে পড়লাম আমার রুমে। আর সাদাব ভাইকে ফোন লাগালাম, কিন্তু ভাইয়া ধরল না। তাই আমি ভাবলাম ওনার বাড়িতে যাব, গিয়ে সরাসরি ধন্যবাদ জানাবো। তাই ঝটপট নেভি ব্লু কালারের একটা গাউন পরে মাথায় হিজাব বেঁধে সাইডে একটা ওড়না ফেলে দিলাম। তারপর হালকা একটু লিপস্টিক আর চোখে কাজল দিয়ে তৈরি হয়ে বাবাকে বলে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য এখন সাদাব ভাইয়ের বাড়িতে যাওয়া। আধা ঘন্টা পর এসে পৌঁছলাম সাদাব ভাইয়ের বাড়িতে। আর গেট দিয়ে ঢোকার সময় দেখি আন্টি বাগানে দাঁড়িয়ে তার সাথে যেন রেগে কথা বলছে ফোনে। আমি আন্টির কাছে গিয়ে ওনাকে পেছন থেকে চোখে ধরলাম। ছোট থেকেই আমার এই অভ্যাস, আন্টিকে দেখলেই এভাবে পেছন থেকে চোখে ধরবো। আন্টি এবার ফোনটা রেখে আমার হাতের উপর হাত রেখে কিছুটা রেগে বলে ওঠে, কে এভাবে ধরেছে আমাকে? তোমাকে এভাবে আর কে ধরতে পারে? আমার এই কথাটা শুনে আচমকা আন্টির চেহারা থেকে রাগটা বিলীন হয়ে ওকে হাসি ফুটে ওঠে। আরে আমি কি সত্যি শুনছি নাকি? এটা আমার সাবিয়া মামুন এসেছে। আমি এবার আন্টির চোখ থেকে হাত সরিয়ে অভিমানী স্বরে বলে উঠি, হয়েছে হয়েছে, আর মামুনি মামুনি বলতে হবে না, তুমি তো আমাকে চিনতেই পারলে না। আমার মামুনিটা অভিমান হয়েছে বুঝি? ও লেলে, আমার কিউট মামুনিটার অভিমান হয়েছে। চলো, একদম কথা বলবেন আমার সাথে। সরি মামুনি, এমনটা আর কখনো হবে না।
আসলে ফোনে কথা বলছিলাম তো, তাই বুঝতে পারিনি। ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই, এবারের মতো ছেড়ে দিলাম। কিন্তু তুমি রেগে ওভাবে কার সাথে কথা বলছিলে? আমার কথা শুনে আন্টির চেহারার রং আবার পাল্টে যায়। কোনো সমস্যা হয়েছে? আরে না না না, কোনো সমস্যা হয়নি। আচ্ছা আন্টি, পার্সোনাল কোনো বিষয় হলে বলতে হবে না। আরে না, তেমন কিছুই নয়, তুই এসব নিয়ে ভাবিস না তো, কিচ্ছু হয়নি। তুই বরং ভেতরে যা, আমি আসছি ফোনে কথা বলে। আচ্ছা আন্টি, সাদা ভাই কি বাড়িতে আছে? হ্যাঁ হ্যাঁ, ওই পাগলটা ভেতরেই আছে, তুই যা। আচ্ছা আন্টি। তারপর আমি ভেতরে চলে এলাম, আর ওইদিকে আন্টির হঠাৎ করে কিছু একটা মনে পড়ে যায়, আর দৌড়ে উনিও ভেতরে আসার জন্য দৌড় দেয়। সাদাত ভাইকে খুঁজতে খুঁজতে ওনার ঘরের সামনে চলে এলাম, আর যখনই ও ঘরের ভেতরে প্রবেশ করব তখন আমি যা দেখি তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমার দৃষ্টি স্থির হয়ে আসে একটা জায়গায়, নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আমি দরজার সামনে ঠায় দাঁড়িয়ে আছি, সাদাত ভাইকে জড়িয়ে ধরে আছে একটা মেয়ে। মেয়েটার গায়ে খুব ছোট একটা পোশাক, যেটা দেখে আমি নিজেই লজ্জা পড়ে যাচ্ছি। ভেতরে যাবো নাকি চলে যাব সেটা ভাবতে ভাবতে সাদাত ভাইয়ের চোখ পড়ে আমার উপর, আর উনি সেটা দেখে ঘাবড়ে গিয়ে মেয়েটাকে একটা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। আমি সেটা দেখে বেরিয়ে আসতে নিলেই সাদাত ভাই আমার সামনে এসে কাঁধে হাত দিয়ে অস্থির হয়ে বলে ওঠে, সাবিয়া, তুমি যা দেখেছো তা সত্যি নয়, তুমি আমাকে ভুল বোঝো না। আমার পুরো কথাটা শোনো তুমি, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি তোমাকে ভালোবাসি সাবিহা, তুমি আমার সব। তুমি প্লিজ আমাকে ভুল বোঝো না, তুমি ভুল বুঝলে আমি মরে যাব। তুমি ছাড়া আমি অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকানো তো দূরের কথা, ভাবতেই পারি না। তুমি আমাকে কথাগুলো এক নিঃশ্বাসে বলে চলেছে উনি। আমি এবার ওনাকে হাত দিয়ে থামিয়ে দিই। গত রাতে মাত্র বললাম ভালোবাসতে চাই আপনাকে, আর আজকে আপনার নিজের নিকৃষ্টতম রূপ দেখিয়ে দিলেন। কাব্য ভাইয়ের থেকেও জঘন্য মানুষ আপনি। কাব্য ভাই যা করে তা সরাসরি করে, কিন্তু আপনি তো মিচকা শয়তান। আপনি বলে ঘৃণা হচ্ছে, আর কখনো আমার সামনে আসবেন না আপনি। সাবিয়ার কথা শুনে সাদাতের চোখে করে জল জমা হয়, চোখের পানিগুলো টলমল করছে, যে কোনো সময় তা গাল বেয়ে গড়িয়ে পড়বে। সাদাফের মনে ঝড় বয়ে যাচ্ছে। সে যে ভয়টা পেয়েছে সেটা সত্যি হলো, সাবিয়া তাকে ভুল বুঝেছে। এবার কি সাবিয়া তার থেকে দূরে চলে যাবে? তবে সাদাফে কি হবে? এমন অনেক চিন্তা নিজ মনে ভেবে চলেছে সাদাফ। আমি সাদাফ ভাইয়ের থেকে নিজেকে ছাড়িয়ে এবার মেয়েটার সামনে গিয়ে দাঁড়াই। মেয়েটার মুখে কেমন একটা তৃপ্তির হাসি। আমি বাঁকা হেসে মেয়েটার গায়ে আমার ওড়নাটা পেঁচিয়ে দিতে দিতে সাদাফ ভাইয়ের দিকে ভ্রু কুচকে বলে উঠি, কি ভেবেছেন এমনটাই বলবো আমি? আমার কথাগুলো শুনে সাদাফ ভাই চোখে জল নিয়ে অবাক চোখে তাকায় আমার দিকে। এত অবাক আর কি আছে? এমনটা ভাবাই স্বাভাবিক নয় কি? আপনারা যেভাবে ছিলেন তাতে তো এসবই বলাই স্বাভাবিক, কিন্তু আমি আপনাকে বিশ্বাস করি। আপনার ভালোবাসার প্রতি আমার বিশ্বাস আছে, তাই চোখের দেখাটা বিশ্বাস করলাম না। আমি জানি আপনি কেমন, আর এই আপুটাও যে কেমন সেটাও বোঝা হয়ে গেছে আমার। উনি যেরকম পোশাক পরেছে তাতে করে যে কেউ বলতে পারবে উনি কেমন। আমার কথাগুলো শুনে সাদাত ভাইয়ের মুখে হাসি ফুটে ওঠে, আর উনি হাসি মুখে কিছু বলতে নিলেই আমি ওনাকে হাত দিয়ে থামিয়ে রেগে বলে উঠি, অবিশ্বাস করিনি ঠিকই, কিন্তু রাগ হচ্ছে খুব আপনার উপর। একটা মেয়ে আপনাকে এভাবে জড়িয়ে ধরেছে আর আপনি তাকে কিছুই বললেন না। আমি আসার পর যেভাবে দূরে ঠেলেছেন সে কাজটা আগে করতে পারলেন না। সাদাত ভাইয়া কিছু বলবে তার আগে আমি বলে উঠি, আপনার সাথে পরে কথা বলবো, আগে বলুন এই গরিলা মার্কা মহিলাটাকে। এবার মেয়েটা রেগে ফোঁস করে ওঠে, এই মেয়ে তুই কি বললি আমাকে? আমি গরিলা মার্কা মেয়ে? আমি গরিলা মার্কা মহিলা? আমি এখানে আপনি আর আমি ছাড়া তো কোনো মেয়েকে দেখছি না যে যাকে আমি মহিলা বলবো। আর আমি নিজেকে তো এই কথাটা বলবো না অবশ্যই, তাই না? হাউ ডেয়ার ইউ! তোর সাহস হলে কি করে আমার সাথে এভাবে কথা বলা? তুই জানিস আমি কে? এই গলা নিচে আর একটা উঁচু গলায় আওয়াজ করলে গলা কেটে হাতে ধরিয়ে দেব। আর আপনি নিজেই তো জানেন না আপনি কে, তা আমি জানবো কীভাবে? আমার কথাগুলো শুনে সাদাত ভাই মুচকি হাসে, আর মেয়েটা রাগে ফেটে যাচ্ছে। আমি কিছু বলবো তখন সেখানে উপস্থিত হয় সাদাত ভাইয়ের মা। ওনাকে দেখে আমি বলে উঠি, আন্টি এই মেয়েটা কে?
মামুনি শান্ত হ, আমি তোকে সব বলছি, তুই আমার সাথে আয়, মাথা ঠান্ডা কর। আন্টি, আমার মাথা ঠান্ডা হচ্ছে। আর তুমি এখন এখানেই বলবে এই মেয়েটা কে? এটা সাদাফের ক্লাসমেট লিজা। ও ও, চিনতে পেরেছি তো, এই লিজাই তো সাদাফ ভাইয়ের সাথে আমাকে ছোটবেলায় দেখলেই মারার জন্য তেড়ে আসতো, তাই না? এখন বুঝলাম ব্যথাটা কোন জায়গায়। হ্যাঁ, আমি এসে যে তোকে সহ্য করতে পারতাম না একদমই। তোকে মেরে ফেলতেও আমার হাত কাঁপবে না, কারণ তুই আমার থেকে সাদাফকে কিনে নিয়েছিস। তোর জন্য সাদাফ আমাকে সব সময় এড়িয়ে চলেছে। তোর জন্য সাদাফ আমার ভালোবাসার ঠাস করে একটা আওয়াজ হওয়াতে লিজা চুপ হয়ে যায়। লিজার কিছু বলার আগেই ঠাস করে একটা থাপ্পড় বসে দিই আমি। লিজার না, সাদাফ ভাইয়ের। সাদাফ ভাই গালে হাত দিয়ে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আন্টি আর লিজা দুজনেই খুব অবাক। আমি এবার রেগে বলে উঠি, কি ভাবছেন থাপ্পড়টা গরিলা মার্কা মহিলাকে না মেরে আপনাকে কেন মারলাম? আপনাকেই থাপ্পড়টা মারা দরকার। আপনারই সামনে আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে আর আপনি চুপচাপ শুনে চলেছেন। আপনার তো উচিত ছিল এই মহিলার গালে একটা দেওয়া, কিন্তু আপনি এই মেয়ে, তুই বারবার তাকে গরিলা বলে যাচ্ছিস, হ্যাঁ? আর সাদাফের গায়ে থাপ্পড় দিচ্ছিস কেন? তোকে তো আমি কথাটা শুনে আরেকটা থাপ্পড় বসিয়ে দিই সাদাফ ভাইয়ের গালে, আরেক গালে। নিজে এবার কিছুটা ভয় পেয়ে যায় আর চুপ করে দাঁড়িয়ে থাকে। আমি সেটা দেখে সাদাফ ভাইকে বলে উঠি, আমাকে এতগুলো কথা বললো আর আপনি চুপ করে শুনছেন? এসেছিলাম ধন্যবাদ জানাতে, কিন্তু এখন ধন্যবাদ দেওয়ার বদলে আপনাকে জ্যান্ত চিবিয়ে খেতে ইচ্ছে করছে। কিন্তু এখন সেটা করা সম্ভব না, কারণ এই গরিলা মার্কা মহিলার ছোঁয়া লেগে গেছে আপনার গায়ে। কথাটা বলি নিজেকে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে নিয়ে এলাম। এই লিজা ছোটবেলায় আমাকে অকারণে মারত, তাই আপু বলে ডাকি না। এই মেয়েকে এখানে রাখা মানে আবার কখন কি ঝামেলা করে ঠিক নেই, তাই বের করে দিচ্ছি। এটা তো আমারই শ্বশুরবাড়ি, তাই একে বের করার জন্য আমার দ্বিতীয়বার ভাবতে হবে না। আর এই গরিলা মার্কা মেয়ে ছোটার চেষ্টা করে চলেছে, কিন্তু ছুটতে পারছে না। অন্যদিকে সাদাফ গালে হাত দিয়ে অবাক চোখে সাবিয়ার যাওয়ার দিকে তাকিয়ে আছে। সাদাফের মার যেন চোখ বেরিয়ে আসবে এমন অবস্থা, কিন্তু পরক্ষণে তিনি হাসিতে ফেটে পড়ে। সেটা দেখে সাদাফ ভ্রু কুচকে বলে ওঠে, এভাবে হাসছো কেন? বাপরে, আমার মামনিটা পুরাই আকুল। উফ, এমন একটা মেয়ে যে আমার বাড়ির বউ, ভাবতেই মজা লাগছে। আমার পাগল করার জন্য উপযুক্ত জীবন সঙ্গী। কথাগুলো হেসে বলতে বলতে উনি রুম থেকে বেরিয়ে যায়। আর সাদাফ মুচকি হেসে বলে ওঠে, হায় মেয়ে মার যাওয়া, আবারও প্রেমে পড়ে গেলাম তোমার মতো মেয়েকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি ধন্য। পরক্ষণে সাদাফের মুখের হাসি গায়েব হয়ে চিন্তার ছাপ ফুটে ওঠে। সবই তো ঠিক আছে, কিন্তু এইভাবে রেগে বেরিয়ে গেল, তাতে তো রাগ ভাঙানোর জন্য আমাকে অনেক কাঠখড় পোড়াতে হবে। অনেকদিন পর আজ স্কুলে যাব, তাই সকালে ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে নিচে নামলাম। বাবার আপু ডাইনিং টেবিলে বসে আছে, মা খাবার বেড়ে দিচ্ছে। আমি হাসি মুখে বাবার পাশের চেয়ারটা টেনে বসে পড়ি। বাবা আমাকে দেখেও না দেখার ভান করে বসে রয়েছে। বাবা গতকাল আপুদের বিয়েটা মেনে নিলেও আমার উপর অভিমান করে আছে, তাই বাবা কাল থেকে একটা কথাও বলেনি আমার সাথে। আমি এবার মুখটা ছোট করে চেয়ারে ছেড়ে উঠে দাঁড়াই। তখন আপু বলে ওঠে, এই কই যাস তুই? না খেয়ে যা। আপু, আমি খাবো না, স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। হেনা, তোমার মেয়েকে বলে দাও না খেয়ে স্কুলে যাওয়া যাবে না। বাবার কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে, কিন্তু আপাতত হাসি কন্ট্রোল করে বাবার দিকে আর চোখে তাকিয়ে মাকে বললাম, মা বলে দাও তোমার মেয়েকে কেউ খাইয়ে দিলে খাবে, নয়তো না খেয়ে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের দুটো হাত দিয়েছে কাজে লাগানোর জন্য, তাই হাত দুটো কাজে লাগাতে শেখাও তোমার মেয়েকে। হাত দুটো আপাতত পকেটে আছে, তাই কাজে লাগাতে পারছি না, তো মা বলে দাও খাইয়ে দিতে, নয়তো খাবো না। এবার মা কান টেনে ধরে বলে ওঠে, দুই বাপ বেটি মিলে কি শুরু করেছিস? দুজন সামনাসামনি রয়েছিস, তারপর আমার মাধ্যমে কথা চালান করছিস কেন? মা লাগছে, ছাড় তো। আর আমার কি দোষ বলো তো? সব তো আমার হিটলার বাবার। বাকিটা না বলে জিভ কামড়ে ধরি আর ভয়ে ভয়ে বাবার দিকে তাকিয়ে দেখি বাবা গম্ভীর মুখ করে তাকিয়ে আছে আমার দিকে। আমি সেটা দেখি বোকার মতো হাসার চেষ্টা করি আর মাঠ থেকে নিজেকে ছাড়িয়ে দেই এক দৌড়, আর এক দৌড়ে একদম গাড়িতে গিয়ে বসে পড়লাম।
বাপরে বাপ, আজ জোর বাঁচা বেঁচে গেছি। কার সামনে কি বলে ফেললাম! উফ, সাবিহা তুই দিন দিন বাঁচা হয়ে যাচ্ছিস। নিজেকে সামলা সাবিহা, নয়তো কবে যেন এত কথা বলার জন্য মাইর খাস। নিজের মনে এসব বকবক করে চললাম স্কুলের উদ্দেশ্যে। হঠাৎ করে গাড়িটা থেমে যায় মাঝ রাস্তায়। আমি সেটা দেখি ড্রাইভার চাচাকে জিজ্ঞেস করি, গাড়ি থামালেন কেন চাচা? সামনে তো সাদব স্যার দাঁড়িয়ে আছে গাড়ি লইয়া, এমনভাবে রাখছে কোন দিকেই যাইতে পারবো না। আমি চাচার কথা শুনে উকি দিয়ে দেখি সাদাব ভাই ফোন হাতে নিয়ে ড্রাইভিং সিটে দরজা খুলে বসে আছে, এক পা নিচে আরেক পা গাড়িতে। ভাবখানা এমন যেন কোনো সিনেমার হিরো। ওনার পাশে নিলয় ভাইয়া বসে আছে। সাদাব ভাইয়ের দৃষ্টি আমার গাড়িতেই আবদ্ধ। উনি এবার গাড়ি থেকে নেমে আমার দিকে এগিয়ে আসে, কিন্তু ওনার সাথে এখন কথা বলতে চাইছি না। এখন কথা বলি ঝামেলা হবে। গতকালের ঘটনা এখনো ভুলে যায়নি। রাগটা আগের মতোই আছে, এখন আসছে হয়তো রাগ ভাঙাতে, কিন্তু সেটা তো হতে দেওয়া যায় না। কয়দিন শাস্তি পাক কালকের ঘটনার জন্য। তাই ড্রাইভার চাচাকে বললাম গাড়ি পিছনে নিয়ে অন্য রাস্তায় যেতে। আমার কথা মতো চাচা গাড়ি স্টার্ট দেয়, আর পেছনে ঘোরাতে নিলেই সামনে এসে দাঁড়ায় সাদাব ভাই। আমার সেটা দেখি রাগে গা জমে যাচ্ছে, কিন্তু তারপরও রাগটা কন্ট্রোল করে গাড়ি থেকে নেমে ওনার সামনে দাঁড়ালাম, আর হাতটা গুজে ডোজগার ভাব নিয়ে বলে উঠলাম, কি চাই? গাড়ি থামানোর কি মানে? তোমাকে চাই। রাস্তাঘাটে রোমিওগিরি কম করে, নয়তো পাবলিক দিয়ে মাইর খাওয়াতে আমার বেশি সময় লাগবে না। মায়েরও খেতে রাজি আছি, কিন্তু তোমার এরকম অবহেলা মানতে রাজি না। কাল থেকে একের পর এক কল দিয়েই যাচ্ছে, কলই ধরছ না। তোমার বাড়িতে গেলাম, দেখাও করল না, দরজা বন্ধ করে বসেছিলাম। এসবে খুব পড়ছি আমি। কালকের পুরো ঘটনা তো আমাকে বলতে দাও। আমার কথা না শুনে কীভাবে শাস্তি দিচ্ছ আমাকে? এক্সকিউজ মি, আপনাকে আমি কি অবিশ্বাস করেছি? না, সেটা করনি, কিন্তু যতটুকু জিজ্ঞেস করেছি ততটুকু উত্তর বলবেন, এর বেশি কথা বলবেন। আমি আপনাকে অবিশ্বাস করিনি, জাস্ট আপনার ভুলটা আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি। আপনাকে একটা মেয়ে জড়িয়ে ধরেছিল, আপনি তাকে সাথে সাথে সরিয়ে না দিয়ে চুপ করে দাঁড়িয়েছিলেন। আমাকে দেখার পর সরিয়েছেন। এই কাজটা কি আপনার আগে করা উচিত ছিল না? আর আবার আপনার সামনে একটা মেয়ে আমার মৃত্যু কামনা করছিল, আর আপনি তাকে কিছুই বললেন না। তার জন্য কি আমার রাগ করা জায়েজ নয়? সাবিহা, আমি চুপ, একদম চুপ, কোনো কথা নয়। পথটাও না আমার লেট হয়ে যাচ্ছে। না, আগে তুমি আমার কথা শুনবে, তারপর যাবে। আপনার কথা তো চলবে নাকি? দরকার পড়লে আমার কথাতেই চলবে, কারণ সেই অধিকার আমার আছে। আপনার সাথে কথা বলে লাভ নেই, আপনি কথা শোনার মানুষ নন। কথাটা বলে গাড়িতে উঠে বসলাম, আর চাচাকে ড্রাইভ করতে বললে উনি তাই করে, কিন্তু গাড়ি চলছে না। সেটা দেখে সাদা ভাই হাসতে হাসতে বলে ওঠে, গাড়ি কি চাকা ছাড়া চলবে নাকি? আর চাকা কি হাওয়া ছাড়া চলে নাকি? কথাটা বলি উনি আবারও হাসিতে মেতে ওঠে। আমি আবারও গাড়ি থেকে নেমে চাকা চেক করে দেখি ওনার কথাই সত্যি, আর কাজটা যে উনি করেছে সেটাও বুঝতে পারছি। অসম্ভব রকম রাগ পাচ্ছে, তাই রেগে ওনার কলার টেনে ধরে বলে উঠলাম, এ কি করলেন? এসব করে কি প্রমাণ করতে চাইছেন আপনি? তোমার সাথে কথা বলতে চাইছি, সেদিনে ঘটা সবটা তোমাকে বলতে চাইছি। আমি শুনতে চাই না, তাই ভালো ভালো পথ ছাড়ো। তাই উনি একটু সাইড হয়ে বলে ওঠে, তোমাকে তো শুনতে হবে, আর তুমি কই যাবে? যাও। কে আটকে রেখেছে? আমি তো আটকাইনি। ওনার কথাগুলো শুনে নিজের মাথার চুল নিজেরই ছিঁড়তে ইচ্ছে করছে, তাই ওনাকে আর কিছু না বলে গাড়ি থেকে ব্যাগটা নিয়ে হনহনিয়ে হেঁটে চলেছি, আর সাদা ভাই গুষ্টি উদ্ধার করছি বকে। কিন্তু বেশিক্ষণ বকতে পারলাম না। পাশ থেকে কেউ বলে ওঠে, আমার বউটা রূপবতী আর রাগে লঙ্কাবতী, কিন্তু যেমনই হোক আমারই তো বউ, তাই না? আমার লক্ষ্মী বউটা, রাগটা একটু কমাও না। আমি সামনে থেকে চোখ সরিয়ে ওনার দিকে এক পলক তাকিয়ে মুচকি এসে বলে উঠি, চোখটা একটু বন্ধ করুন তো। উনি অবাক হয়ে বলে ওঠে, কেন কেন কেন? আগে করুন না, তারপরেই দেখতে পাবেন। ঠিক আছে, করছি, কিন্তু কোনো দুষ্টুমি করা যাবে না। কথাটা বলি উনি চোখ বন্ধ করে ফেলেন, আর আমি সেই সুযোগে দেই এক দৌড়, আর একটা চলন্ত বাসে উঠে পড়ি। বাসে উঠেই হাসিতে মেতে উঠি, কিন্তু হঠাৎ করে মনে হলো আমি হাওয়ায় ভাসছি, পড়ে যাবো এখনই। তাই চোখ মুখ খিচে বন্ধ করে ফেলি। তখন কেউ বলে ওঠে, মিসেস সাদা, কি ভেবেছেন
আমাকে বোকা বানিয়ে হয়ে পালিয়ে যাবেন? সেটা তো হবার নয়। যতদিন আমি আছি ততদিন আমার থেকে পালাতে পারবে না, তাই পালানোর চেষ্টা করেও লাভ নেই। সাদাব ভাইয়ের কথা শুনে আমি চোখ করে দেখি উনি আমাকে করে নিয়ে দাঁড়িয়ে আছে, আর বাসের সবাই আমাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। লজ্জায় প্রতিটি মিশে যেতে ইচ্ছে করছে, কিন্তু ওনাকে দেখো কেমন করে তাকিয়ে আছে আমার দিকে, যেন আশেপাশের লোকজনের তাকানোতে ওনার কিছুই যায় আসে না। আমি এবার আস্তে করে বলে উঠি, নামান আমাকে, সবাই দেখছে তো। নামাবো না। যে দেখা দেখুক, তা তো আমার কি? আমি তো অন্য কোনো মেয়েকে কোলে নিইনি, আমার একমাত্র বউকে কোলে নিয়েছি। প্লিজ এমন করবেন না, নামান আমাকে, আমার লজ্জা করছে। ইস, লজ্জা একদম লাল হয়ে গেছে গো, ইচ্ছে করছে একটু করে একটা চুমু দিয়ে দিতে। আমি ওনার কথা শুনে চমকে তাকাই ওনার দিকে, আর উনি চোখ টিপ মারে। ওনার লক্ষণ আমার দিক কাছে ভালো লাগছে না। প্লিজ এমন করবেন না, এটা পাবলিক প্লেস, ছোট বড় অনেকে আছে, এভাবে থাকাটা মোটেও শোভনীয় লাগছে না, নামান আমাকে। উনি একটু ভেবে ফট করে বলে উঠে, ওকে ছাড়বো, কিন্তু আমি তো কোনো কাজ এমনি এমনি করেন না, আর আপনার একটা শর্ত আছে, তাই তো? মেনে নিলাম, যা বলবেন সেটাই করবো, কিন্তু এখন নামান আমাকে। ভেবে বলছো তো? আমি দাঁতে দাঁত চেপে বলে উঠি, হরে ভাই, ভেবেই বলছি, এবার নামা আমারে। উনি আমার কথা শুনে বাঁকা হেসে বলতে গিয়ে নামায়। আমি আর কোনো দিকে না তাকিয়ে বাস থামাতে বলে তাড়াতাড়ি নেমে যাই। আমার পেছন পেছন উনিও নেমে যায়। আমার পাশে এসে দাঁড়িয়ে লজ্জা পাওয়ার মতো ভাব নিয়ে বলে উঠি, বউ, ও বউ, আমার না প্রেম পাচ্ছে। ওনার কথাগুলো শুনে আমি ধুম করে কিল বসিয়ে দিই ওনার পিঠে, আর উনি খিলখিলিয়ে হেসে চলেছে। সারা বজ্জার কাজটা করলো কি আজ এতগুলো মানুষের সামনে? ছি। দেয়ালের সাথে 2 হাত চেপে ধরে দাঁড় করিয়ে রেখেছে কাবু ভাই আমাকে। উনি আমাকে বারবার বলে চলেছে আমার সাথে কথা বলতে চায় উনি, কিন্তু আমি সে কথা কানে না নিয়ে প্রতিনিয়ত ছোটার চেষ্টা করে চলেছি ওনার থেকে, কিন্তু উনি ছাড়ছেনই না। আরে, এভাবে টেনে কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন আমাকে। সাদাব ভাই আমার হাত টেনে ধরে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। আমি আমার হাত ছাড়ানোর চেষ্টা করেই চলেছি, কিন্তু উনি ছাড়ছেন না, কিছু বলছেনও না। কিছুক্ষণ পর উনি আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে। রেস্টুরেন্টে এসে দেখি নীলা ভাইয়া বসে আছে। আমি ভ্রু কুচকে সাদাব ভাইয়ের দিকে তাকাই, সেটা দেখি সাদাব ভাই ইশারায় বলে বসো। আমিও বসে পড়ি। আমি এবার ভদ্রতার খাতিরে নীলা ভাইকে জিজ্ঞেস করি, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো সাবিহা? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নীলা, তুই গিয়ে অর্ডার দিয়ে আয়। কেন? ওইটার তো এখানেই আসবে অর্ডার নিতে, উনি শুধু ওখানে কেন যাবে কষ্ট করে? তুমি বড্ড বেশি কথা বলছো, চুপ করে বসো। নীরব ভাইয়ের সামনে আমাকে এভাবে ধমক দিয়ে কথা বলাতে আমি গাল ফুলি চুপ করে বসি। সেটা দেখি নীরব ভাইয়া আমাকে হাসানোর জন্য মুচকি এসে বলে, সাবিয়া একটা প্রশ্ন করি। আমি একবার সাদাব ভাইয়ের দিকে তাকাই, উনি আমার দিকে তাকিয়ে আছে। আমি এবার নীরব ভাইয়ের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলে উঠি, জি ভাইয়া বলুন না, কি বলতে চান? ওইটার নাম কেন রাখা হয়েছে জানো? এটা আবার কেমন প্রশ্ন? আমি ভাবনায় পড়ে যাই। সেটা দেখে সাদাব ভাইয়া আর নীরব ভাইয়া মুচকি হাসছে। আমি এবার গাল ফিরে বলে উঠি, জানি না তো। নীরব ভাইয়া হাসলো, হয়তো বজার সাদাব ভাইয়াটাও হাসলো। আমার রাগ লাগলো, উত্তর জানা নাই থাকতে পারি, তার জন্য এমন হাসা লাগে নাকি? ওয়েটার ওয়েট করায় বলেই ওয়েটার নাম বলা হয়, আমার এক বড় ভাইয়ের বলার সংজ্ঞা। আমি কিছু বুঝতে না পেরে বলে উঠলাম, মানে হলো আমরা রেস্টুরেন্টে এসে কিছু অর্ডার করলে ওয়েটার কিন্তু সেটা আমাদের ওয়েট করিয়েই দেয়। আমি নীল ভাই এমন কথায় হু হা করে হেসে উঠি। কি যুক্তি রে বাপরে বাপ! ওয়েটার ওয়েট করায় বলেই নাকি নাম লেখা হয়েছে ওয়েটার। কথাটা ভেবেই আরেক দফা হাসিতে মেতে উঠলাম। তখন নীল ভাইয়া সাদাব ভাইয়ের কানে কানে বলে উঠল, নে, ভাবের মুড ঠিক করে দিলাম, এবার তুই সামলা, আর সব সময় ধমক দিয়ে কিংবা রাগ দেখিয়ে কথা বলা বন্ধ কর, নয়তো তোর কপালে দুঃখ আছে। কারণ সাবিয়া অবলা নারী নয়। এখন আমি আছি বলে তোকে কিছু বললো না, নয়তো তোর মাথার চুল থাকতো কিনা সন্দেহ আছে আমার। তাই সময় থাকতে সাবধান হয়ে যা, নয়তো কপালে দুঃখ আছে। নীল ভাইয়ের কথাটা বলেই চলে যায়, আর সাদাব ভাইয়া নীল ভাইয়ের কথাগুলো শুনে হাসলো, কিন্তু কিছু বললো না। নীল ভাইয়া যাওয়ার পর সাদাব ভাই আমার হাতটা ওনার হাতের মুঠি নিয়ে বলে ওঠে, সরি সাবিহা গতকালকে ঘটনার জন্য।
আমি হাতটা সরাতে চাইলাম, কিন্তু উনি ছাড়লেন না। হাতটা ছাড়ুন আমার। এমন হুটহাট হাত ধরাধরি আমার একদম পছন্দ নয়। সাবিহা, আমি জানি তুমি রাগ করছো, কিন্তু বিশ্বাস করো, আমি সেই সময়টাই পাইনি লিজাকে সরানোর জন্য। তার আগেই তুমি চলে এসছো। কেন, সরাতে কি 24 ঘন্টা লাগতো নাকি? সাবিহা প্লিজ, আমাকে কথা বলো না, একটা কমিয়ে বোঝার চেষ্টা করো একটু। তখন লিজা আমার রুমে এসে হঠাৎ করেই আমাকে জড়িয়ে ধরে। আমি কিছু বুঝে ওঠার আগেই তুমি চলে আসো। আচ্ছা মানলাম উনি আপনাকে হঠাৎ করে জড়িয়ে ধরেছে, আপনি সরানোর সময় পাননি, কিন্তু আপনার সামনে যে আমাকে এতগুলো কথা বললো, তার জন্য তো আপনার কিছু বলা উচিত ছিল। তখন তো কিছু বলেননি, তখন তো মুখে গোল আলু ঢুকিয়ে রেখে রাখছিলেন। সাবিয়া, আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু এবারের মতো মাফ করে দাও প্লিজ। সামনে থেকে এমন কিছুই হবে না। প্লিজ রাগ করে থেকো না। তুমি যে রাগ করে আমার সাথে কথা বলছো না, এটা আমাকে খুব কষ্ট দিচ্ছে। প্লিজ এবারের মতো মাফ করে দাও আমাকে, আর কখনো এমনটা হবে না। করবো, তবে একটা শর্ত আছে। তোমারও শর্ত আছে? হ্যাঁ আছে। আপনার থেকেই তো এই শর্ত দেয়া নেওয়া শেখা। এবার আপনার ট্রিক্স আপনার উপরেই ট্রাই করবো। রাজি থাকলে বলুন, নয়তো আমি আসি। না না, বলো কি শর্ত আছে? আমার শর্ত হলো গরিলা মার্কা মহিলার আশেপাশে যাতে আর না দেখি আপনাকে। যদি ওনার ছায়াও আপনার পাশে দেখি, তবে উষ্টা মায়েরা উগান্ডা ফেলে দেবো আপনাকে। পাগলি একটা। রাজি আমি একগাল হেসে ওনার গালও টেনে বলে উঠি, গুড বাই। আমার গোলো গোলো বউটা পুরোই কিউচের টিপ্পা, দয়া সাগর। বেগম রোকেয়া ডাকাত বউ কথাটা বলেই উনি জিভ কামড়ে ধরে। কি? হ্যাঁ, কিছু না তো। আমি ডাকাত? তুমি ডাকাত হতে যাবে কেন? ডাকাত তো আমি ডাকাত হয়ে তোমাকে কেন ডাকাত বলবো? আমি একদমই তোমাকে ডাকাত বলিনি। আমি তো বলেছি আমার বউটা খুব ভালো, খুব হয়েছে, আর মুলাপাম মারতে হবে না। আপনি যে কি বলতে পারেন সেটা আমার অজানা নয়। নেহাত এটা রেস্টুরেন্ট, নয়তো আপনার খবর আছিল। খবর পরে নিবে, এখন নাও, খেয়ে নাও সবাই। টেবিলে খাবার রাখতে রাখতে নীলয় ভাইয়া কথাটা বলে উঠলো। আমি সাদা ভাইয়ের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে খাওয়া শুরু করলাম। তিনজনই খেয়ে নিলাম। খাওয়ার পর নীলয় ভাইয়া আমাকে জিজ্ঞেস করে, সাবিয়া এখন তো সবই ঠিক আছে, তোমার গলাও তো ঠিক আছে হয়ে গেছে, এবার বলো তো সেদিন তোমার সাথে ঠিক কি হয়েছিল? আপুর বিয়েটা হোক, তারপর এসব নিয়ে কথা বলবো। এখন এসব নিয়ে কথা বললে ঝামেলা হবে, আর আপুর বিয়ের আনন্দটাই মাটি হয়ে যাবে। তাই এখন এসব বাদ দিই, আপুর বিয়ের পর সব বলবো আমি। ততদিন আপনারা একটু অপেক্ষা করুন। আর আমি এখন উঠি, আমাকে যেতে হবে। আপুর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র মামুর বাড়িতে আছে, সেগুলো আনতে যেতে হবে। মামুর বাড়িতে যেতে হবে কথাটা শুনি তেলে বেগুনে জ্বলে উঠে সাদেক ভাই। তোমাকে যেতে হবে না বাবু, যেতে হবে না, কাব্য সেখানে আছে, তো যাওয়ার দরকার নেই। কাব্য যেখানে থাকবে তার ভয় কি আমি সেখানে যাব না, নাকি কাব্যের ভয় কি আমি ঘরে বন্দি হয়ে বসে থাকবো? আমি সেটা বলিনি, কিন্তু এখন সেখানে না যাওয়াই ভালো। কখন কি করে বসে ঠিক নেই, তাই যেও না। আমার যাওয়াটা প্রয়োজন, চাইলে আপনিও সাথে আসতে পারেন, সমস্যা নেই, কিন্তু তারপরও আমার যেতে হবে। কথাটা বলি আমি বেরিয়ে আসি রেস্টুরেন্ট থেকে। আমার পেছন পেছন সাদাব ভাই ও নীল ভাইও আসে। তারপর তিনজন মিলেই চললাম মামুর বাড়িতে। মামুর বাড়িতে ঢুকি মামিমাকে দেখতে পাই ড্রয়িং রুমে বসে টিভি দেখছি। আমি মামিমাকে দেখে দৌড়ে জড়িয়ে ধরি। কেমন আছো মামিমা? আমার মাটা এসে গেছে না? আমি একদম ভালো হয়ে গেছি। কেমন আছেন আন্টি? আরে সাদা বাবা আছে, আলহামদুলিল্লাহ বাবা ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তোমার সাথে কে? চিনলাম না তো, সেদিন হসপিটালে দেখেছিলাম। আমার ফ্রেন্ড নিলয়। ওহ, তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আচ্ছা মামিমা, তোমরা কথা বলো, আমি উপর থেকে আপুর লাগেজটা নিয়ে আসি। আর হিয়া স্কুল থেকে আসেনি? না আসেনি তো, এখনই এসে পড়বে, তুই যা লাগেজটা নিয়ে আয়। আচ্ছা মামিমা। তারপর আমি উপরে চলে আসি, আর মামিমা সাদাব ভাইদের সাথে কথা বলছে। আমি ধীরে সুস্থে হেঁটে যাচ্ছি মেঘ ভাইয়ের রুমে, কিন্তু হঠাৎ করে কেউ আমাকে টেনে আনে একটা রুমে। আমি কিছু বুঝে ওঠার আগে সামনে থেকে মানুষটা আমার হাতটা দেড়ে সাথে চেপে ধরে। সব কিছু এত তাড়াতাড়ি হয়েছে যে আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলি। চিৎকার করিস না সাবিয়া, তোর সাথে আমার কিছু কথা আছে। কাব্য ভাইয়ের কথাগুলি শুনে আমি চোখ খুলি, আর ওনাকে দেখে রেগে যাই খুব। নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি, উনি ছাড়ছেনই না। প্লিজ তুই শান্ত হ,
আমি তোর কোনো ক্ষতি করব না। তোর সাথে আমার কিছু কথা আছে, কথা শেষ হলেই ছেড়ে দেব। প্লিজ আমার কথাটা শোন। আমি তারপরেও ওনার কোনো কথা কানে না দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে চলেছি। উনি এবার আমার হাত ছেড়ে আমার গালে ঠাস করে একটা থাপড় বসিয়ে দেয়। আমি রেগে ওনার দিকে তাকাই। উনি সেটা দেখে বলে ওঠে, ভালো করে বলছিলাম শুনছিলি না, তাই গায়ে হাত তুলতে বাধ্য হলাম। তোর সাথে আমার কিছু কথা আছে, আমার কথাটা শোন প্লিজ। অনেক কিছু বলা আছে তোকে, প্লিজ শান্ত হ। আমি ওনাকে কিছু না বলে ওনার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে রেগে হনহন করে রুম থেকে বেরিয়ে আসি। আর কাব্য গালে হাত দিয়ে চোখের পানি ফেলছে। কাব্য ভাইয়ের রুম থেকে বেরিয়ে হনহনে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আমাকে এভাবে রেগে বেরোতে দেখে মামিমা সাদাব ভাইয়ার পেছন থেকে অনেক ডাকলো। আমি কারো কথাই না শুনে রেগে হেঁটে চলেছি। কাব্য পেয়েছেটা কি? শালার হাতি নাতিকে ভাই বলতেও লজ্জা লাগছে। যখন তখন হাত ধরে টানাটানি, গায়ে হাত তোলার, প্রতিশোধ নেওয়ার জন্য কিডন্যাপ করা, ব্লা ব্লা, এত কিছু আর সহ্য হইতেছে না। ইচ্ছে করতেছে খুন করে ফেলতে। এসব ভেবে রেগে হনহনিয়ে হেঁটে চলেছি, কিন্তু হঠাৎ করে কেউ পেছন থেকে আমার হাত ধরে আটকে ফেলে। পেছনটাকে দেখি সাদাব ভাই। এমনিতেই মেজাজ গরম হয়েছে, তার উপর আবার উনিও এসে সেই টানাটানি শুরু করেছে। তাই এবার আর রাগটাকে কন্ট্রোল করতে পারলাম না। এই কি পেয়েছেনটা কি? হ্যাঁ, আপনি যখন তখন এমন হাত ধরে টানাটানি করেন কেন? আপনাকে বলেছি না এমন হাত ধরে টানাটানি করা আমার পছন্দ না। তারপরও একই কাজ করছেন বারবার। মানছি আপনার সাথে আমার ছোটবেলায় বিয়ে হয়েছে, তাই বলে কি যা খুশি তাই করবেন? নিজের লিমিটে থাকুন, নয়তো ভালো হবে না। হাত ছাড়ুন আমার, আর একদম পেছন পেছন আসবেন না আমার। কথাটা বলি রেগে হনহনি চলে এলাম। পেছন দিকে একবারও ফিরে তাকাইনি। পেছন ফিরলে হয়তো সাদা ভাইয়ের চোখের জলটা দেখতে পারতাম। এদিকে সাবিহার কথা শুনে সাদা ভাইয়ের চোখের জল চলে আসে। সে তো এসেছিল জানতে যে কাব্য কিছু করেছে কিনা, যার করে এভাবে রেগে বেরিয়ে এসেছে। কিন্তু সাবিহা যে এত কিছু বলে ফেলবে সাদব ভাবতে পারেনি। সাবিহার কথায় সাদব খুব কষ্ট পেয়েছে। সাদব তার চোখের জল মুছে চলে আসে। কাব্য ফ্লোরে বসে বেডে হেলান দিয়ে সিগারেট টানছে আর নিজের করা সমস্ত খারাপ কাজগুলো মনে করছে। কাব্য চোখ দিয়ে প্রতিনিয়ত পানি ঝরছে। ভালোবাসায় অন্ধ হয়ে আমার আপন মানুষদেরকে কতই না কষ্ট দিয়েছি। হৃদয়ের জ্ঞান হারিয়ে কত কষ্টই না দিলাম, বিশেষ করে সাবিহাকে। মেয়েটার সাথে কি কি না করেছি আমি, কিন্তু তারপরও মেয়েটা কেমন শক্ত হয়েছে। যাকে কষ্ট দিয়ে এতদিন পৈশাচিক আনন্দ পেতাম, আজ তার কথা ভেবেই কষ্ট পাচ্ছি। কাউকে কষ্ট দিয়ে হয়তো সাময়িক সুখ পাওয়া যায়, কিন্তু সেটা ক্ষণস্থায়ী নয়। কাউকে কষ্ট দিলে তার থেকে শতগুণ কষ্ট পেতে হয় নিজেকে। কথাগুলো যে কতখানি সত্য সেটা খুব ভালো করেই বুঝতে পারছেন। তাই কাউকে কষ্ট না দেওয়াই ভালো, তাতে আল্লাহ তাআলা নারাজ হবেন না, আর আমার মতো অবস্থাও কারো হবে না। সাবিয়া মেয়েটা খুব ভালো, নয়তো দুইজন ভালোবাসার মানুষকে এক করার জন্য এভাবে কিডন্যাপ করে বিয়ে দেয় নাকি? যেখানে আমার জন্য ভাইয়ের বিয়েটা ভাঙলো আর আমি কিছুই করতে পারলাম না, সেখানে সাবিয়া ঠিকই তাদের বিয়েটা করিয়ে দিল। সাবিয়ার সাহস আছে বলতে হবে। আগে ভীতু ছিল, কিন্তু এখন অনেক সাহসী হচ্ছে। কিন্তু এই সাহসের জন্য তো আমি মাফ চাওয়ার সুযোগটা পাচ্ছি না। সামনে গেলেই তো ঠাস ঠুস করে মেরে দেয়। কিন্তু যেভাবে হোক সাবিয়ার কাছে আমার ক্ষমা চাইতেই হবে। কথাগুলো ভেবে কাবু হাতের সিগারেটটা ফেলে দিয়ে ফোনটা হাতে নিয়ে নিশানকে ফোন লাগায়। নিশানের সাথে কাবু সবটা মিটমাট করে নিয়েছে, কারণ কাব্য নিশানকে কথা দিয়েছে সাবিয়াকে আর কষ্ট দেবে না। একবার রিং হইতেই নিশান ফোন ধরে। দোস্ত, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? আর ভালো থাকা। কেন, আবার কি করেছিস তুই? সাবিয়াকে কিছু বলিসনি তো? আরে না, সেসব কিছুই না। আসলে সাবিয়া আমাদের বাড়িতে এসেছিল। তো কি হয়েছে? তো আমি আর ওর সাথে কথা বলার জন্য টেনে আমার রুমে নিয়ে আসি ক্ষমা চাওয়ার জন্য। কিন্তু সাবিয়া আমার কোনো কথাই শুনছিল না। তাই একটা থাপ্পড় মারি। ভেবেছিলাম ঠান্ডা হয়ে যাবে থাপ্পড় খেয়ে, তারপর মাপ চাইব। কিন্তু উল্টা সাবিয়া রেগে আমার গালে থাপ্পড় মেরে চলে যায়। একদম ঠিক করেছি। তুই কি মানুষ হবি না কাব্য? কথায় কথায় এত গায়ে কেন হাত তুলিস? আর ওভাবে টেনে টেনে মাপ চাওয়ার এই বা কি আছে? বুঝলাম না। ভালো করে বলে সাবিয়ার সাথে কথা বলতে পারতি, মাপ চাইতে পারতি, কিন্তু তুই সব সময় তুই এমন গায়ে হাত তুলিস কেন? আর সবার আগে নিজের রাগটাকে প্রাধান্য দিস বেশি, আর তোর মুখের আগে তোর হাতটা বেশি চলে। তাই হাতটাও সামলা,
নয়তো এমন করলে সাবিহা তোকে এই জন্মে মাফ করবে না, উল্টা তোরে বিনা নোটিশে অন্য গ্রহে পাঠাইয়া দিব, যেখানে কোনো মানুষ থাকবে না, থাকবে শুধু তোর মতো এলিয়েন। এখন কি করব? কি করবি আবার? রাগ কমা, হাত পা কন্ট্রোল কর, আর একটু মাথা খাটিয়ে কাজ করতে শিখ। কিন্তু সাবিহা তো আমার সাথে কথাই বলতে চাইছে না। তুই যে আচরণ করিস তাতে কথা না বলাই স্বাভাবিক। দেখি আমি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। ঠিক আছে। কথাটা বলেই নিশান ফোনটা রেখে দেয়, আর কাব্য ভাবতে থাকে কীভাবে সাবিয়ার সাথে দেখা করে মাফ চাইবে। বিকাল 3:56। রুমে পায়চারি করছি আর ভাবছি তখন সাদা ভাইয়ের সাথে রাগ দেখানোটা বাড়াবাড়ি করে ফেলছি। সাদা ভাইয়া নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছে। আমিও না রেগে গেলে কিচ্ছু মনে থাকে না, আজ যে আচরণ করেছি তার জন্য খবর চাইতেই হবে, হয়তো আমিও শান্তি পাবো না, আর ওইদিকে সাদা ভাইও কষ্ট পাবে। ওনাকে বড্ড বেশি কষ্ট দিয়ে ফেলি আমি। না, ওনাকে আর কষ্ট দেব না। কথাগুলো নিজ মনে বিড়বিড় করেই সাদা ভাইয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ফোনও দিতে পারতাম, কিন্তু ফোনে কথা বলাই একরকম আর সরাসরি কথা বলা আরেক রকম। বাড়িতে যাওয়াই ভালো আমার মনে হয়, তাই বাড়িতেই গেলাম। সাদা ভাই বাড়িতে এসে আন্টির সাথে একটু কথা বলে সাদা ভাইয়ের রুমে চলে এলাম। উনি তো ঘরে নেই, তাই সারা বাড়ি খুঁজতে খুঁজতে ছাদে চলে এলাম। এসে দেখি উনি একটা দোলনায় বসে আছে। আমিও ধীরে ধীরে ওনার পাশে গিয়ে বসি। উনি আমার উপস্থিতি টের পেয়েছে, কিন্তু কথা বলছে না। খুব কষ্ট পেয়েছে আর খুব রাগ করে আছে, দেখেই বোঝা যাচ্ছে। তাই আমি এবার একটা শুকনো ঢোক গিলে বলে উঠলাম, সাদা ভাইয়া, তখন রাগ দেখানোর জন্য সরি। আসলে তখন মেজাজ খুব খারাপ ছিল, আর আপনি তো জানেনই আমার রাগ উঠলে মাথা ঠিক থাকে না। তাই প্লিজ রাগ না করে ক্ষমা করে দিন আমাকে। উনি কিছু না বলেন তখন থেকে উঠে ছাদের কিনারে ঘেঁষে দাঁড়ায়। আমি ওনার সামনে দাঁড়িয়ে কানে হাত দিয়ে ইনোসেন্ট ফেস করে বলে উঠি, সরি বলছি তো, প্লিজ ক্ষমা করে দিন। উনি এখনো কিছু বললেন না, বললেন না, ঘুরে অন্যদিকে চলে গেলেন। সেটা দেখে আমার খুব রাগ লাগলো। তাই আমি ছাদের উপরে একটা আম গাছে চড়লাম আর কিছুটা চেঁচিয়ে বললাম, এই ফুলাই না, কথা বলবেন নাকি এখান থেকে ঝাঁপ দিয়ে শহীদ হয়ে যাব? উনি এবার পেছনে ফিরে আমাকে গাছে দেখে ঘাবড়ে গেলেন আর ছুটে গাছের নিচে দাঁড়ালেন আর রেগে বললেন, কী করছিস সব, নাম ওখান থেকে, পড়ে গেলে দাঁত আর দাঁতের জায়গায় থাকবে না। আমি গাছে টেনে হাত পা ছড়িয়ে ভালো করে বসি আর একটা আম পেরে সেটাতে কামড় দিয়ে চিল মুড়িয়ে ওনার দিকে তাকিয়ে বলি, যাক বাবা, মুখের কষ্ট তো খুললো। উফ, এতক্ষণ ভালো করে বলছিলাম, কিন্তু আপনি তো কথাই বলছিলেন না, আর এখন কি সুন্দর করে কথা বলছেন। এবার বলেন, মাফ করে দিচ্ছি। বেশি কথা বলবেন একদম, তাড়াতাড়ি নিচে নামবো না, আগে বলুন মাফ করে দিচ্ছি। থাপ্পড় খেতে না চাইলে নিচে নেমে আসো এক্ষুনি। আজীব তো, আমি বলি কি উনি বলে কি। সাবিহা, নামবে তুমি নাকি আমি উপরে আসবো? আমি আসলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। এত রাগ করা কি আছে, নামছি তো। কথাটা বলেই গাছ থেকে দুইটা আম পেরে নিচে নেমে পড়লাম আর ওনার সামনে দাঁড়িয়ে জামা আর হাত থেকে ময়লা ঝাড়তে ঝাড়তে বলে উঠলাম, এবার বলুন মাফ করে দিচ্ছেন। আপনি আমার উপর রেগে নেই, আমি মাফ করে দিলে আপনাকে এতগুলো কিউট কিউট আম দিব। এই মেয়েটা না পুরাই শয়তানের টিপা, গাছে উঠে থ্রেট করে আমার গাছে আম দিয়ে আমার রাগ ভাঙাতে চাইছে। কই একটু রোমান্টিকভাবে রাগ ভাঙাবে, তা না করে এভাবে থ্রেট করলো। আল্লাহ, আর কত কিছু দেখতে হবে আমাকে। মনে মনে সাদা বলে উঠল, আমার গাছের আম দিয়ে আমার রাগ ভাঙানো, তাই না? গাছে কি আর নাম লেখা ছিল যেটা আপনার গাছ? তবে রে দুষ্ট, দাঁড়াও দেখাচ্ছি মজা। কথাটা বলে সাদা হেসে সাবিহাকে তাড়া করে আর সাবিহা হেসে দৌড় লাগায়। সকাল 6:04। বজ্জাত ফোনটা সকাল সকাল এক নাগাড়ে বেজেই চলেছে। হাজারো বিরক্তি নিয়ে চোখ ডলতে ডলতে ফোনটা ধরি, আর সাথে সাথে অপর পাশ থেকে কেউ উত্তেজিত হয়ে বলে ওঠে, সাবিহা মামুনি, তুই জলদি আমাদের বাড়িতে আয়। সাদাফা কি যেন হয়েছে, ঘুম থেকে উঠে কাঁদছে আর কি যেন বিড়বিড় করে চলেছে এক নাগাড়ে। কি বলছে কিছুই বুঝতে পারছি না, শুধু এতটুকু বুঝতে পেরেছি তোর নাম নিয়ে কিছু একটা বলছে। মানা ভালো, তাড়াতাড়ি আয় তুই। আন্টি কথাগুলো শুনে আমার চোখ থেকে ঘুম ছুটে গেল আর এক রাশ চিন্তা রেখে ভর করলো মস্তিষ্কে। কী হয়েছে সাদক ভাইয়া, উনি এমনটা কেন করছেন? না, এখানে বসে এসব ভাবলে চলবে না, আমাকে এক্ষুনি ওনার বাড়িতে যেতে হবে। তাই শোয়া থেকে উঠে চোরগুলো হাত খোপা করে
গাড়ির চাবি নিয়ে বেরিয়ে গেলাম রুম থেকে। বাগানে এসে দেখি বাবা গাছে পানি দিচ্ছে। বাবা আমাকে দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করে, সাবিহা, তুই এত সকালে গাড়ির চাবি নিয়ে কই যাচ্ছিস? বাবা, সাদাত ভাইয়ের কি যেন হয়েছে, আন্টি ফোন করে বললো আমাকে যেতে। সে কি হয়েছে সাদাত ভাইয়ের? সেটাই তো জানি না। এখন এত কথা বলতে পারবো না বাবা, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আমি এখন আসি বাবা, সে সবটা বলবো তোমাকে। আরে দাঁড়াও, আমিও যাব। বাবা, তোমাকে যেতে হবে না, আমি আগে গিয়ে দেখি, তারপর তুমি যেও। কথাটা বলেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। খুব দ্রুত ড্রাইভ করছি আমি, মনটা কেমন অস্থির হয়ে আছে। যতক্ষণ আর নিজের চোখে ওনাকে দেখবো ততক্ষণ শান্তি নেই। সাদাত ভাইদের বাড়ির সামনে গাড়ি থামিয়ে ছুটে গেলাম বাড়ির ভিতরে। এসে দেখি আন্টি আর আঙ্কেল চিন্তিত মুখে সাদাত ভাইয়ের পাশে বসে আছে, কিন্তু সাদাত ভাইয়ের কোনো ভাবাবেগ নেই। উনি ওনার মতো এক মনে কি যেন বিড়বিড় করে চলেছে। ওনাকে এমন অবস্থায় দেখে বুকের ভিতর মধ্যে কেমন যেন একটা ব্যথা অনুভব হলো। আমাকে আসতে দেখে আন্টি আমার কাছে ছুটে আসে আর আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মারে, আমার ছেলেটাকে ঠিক করে দে না, দেখ না আমার ছেলেটা কেমন যেন করছে। ডাক্তারকে ফোন দিচ্ছি, কিন্তু এত সকালে ফোন তুলছে না, না পেরে তোকে ফোন দিয়েছি। কারোর সাথে কোনো কথা বলছে না, এভাবে রয়েছে সেই তখন থেকে। তুই আমার ছেলেটাকে ঠিক করে দে না মা। আন্টি, আপনি শান্ত হন, সাদা ভাই কিচ্ছু হয়নি, আমি দেখছি, আপনি শান্ত হন একটু। আন্টির থেকে নিজেকে ছাড়িয়ে আমি সাদাত ভাইয়ের দিকে এগিয়ে যাই। সাদাত ভাইয়ের সামনে হাঁটু গেড়ে বসি আমি, আর কাঁপা কাঁপা হাতে সাদাত ভাইয়ের গালে হাত রাখি। সাদাত ভাই কোনো ভাবাবেগ নেই। আমি এবার নরম স্বরে সাদাত ভাইকে বলে উঠি, সাদাত ভাই। সাদাত ভাই এবার মুখ তুলে আমার দিকে তাকায়। আমাকে দেখার সাথে সাথে উনি আমার সামনে হাঁটু গেড়ে বসে জড়িয়ে ধরে হাও মা করে কাঁদতে কাঁদতে বলে উঠে, আমার সাবিহা ফিরে এসেছে, আমার সাবিহা আমার কাছে ফিরে এসেছে। তারপর লিজা আমার থেকে আমার সাবিহাকে কেড়ে নিতে পারেনি। মা, বাবা, দেখো, সাবিহা আমার কাছে ফিরে এসেছে। এই সাবিহা, আমাকে ছেড়ে কিন্তু একদম যাবে না, আমি মরে যাবো তোমাকে ছেড়ে। প্লিজ যেও না আমাকে ছেড়ে, খুব ভালোবাসি তোমাকে, প্লিজ আমাকে একা করে চলে যেও না। না না, এভাবে বললে হবে না, চলো আমরা পালিয়ে যাই এখান থেকে। কাব্য আর লিজার থেকে অনেক দূরে চলে যাবো তোমাকে নিয়ে, তবে আর ওরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না, আর আমার থেকে দূরে সরাতেও পারবে না। চলো আমার সাথে, সবার আড়ালে অনেক দূরে চলে যাবো তোমাকে নিয়ে, তাড়াতাড়ি চলো, নয়তো কাব্য আর লিজা চলে আসবে। উনি কথাগুলো এক নাগারে বলে ওঠে, দাঁড়িয়ে আমার হাত ধরে বসা থেকে উঠায় আর দরজার দিকে হাঁটা ধরে। আমি ওনার আচরণে এতটাই অবাক যে ওনাকে আটকাবো সেটাও মাথায় নেই। উনি আজও সেদিনের মতো পাগলামি করছে, যেদিন কাব্য ভাই আমাকে কিডন্যাপ করেছিল, আর আজও এমন করছে। কি হয়েছে ওনার, কি সমস্যা হচ্ছে কিছুই বুঝতে পারছি না। সাদাত ভাই আর বাবার কথায় হুঁশ আসে আমার। সাদা, তুই কি শুরু করেছিস? কোথায় নিয়ে যাচ্ছিস সাবিহাকে? দাঁড়া সাদা, কথা শোনো আমার। সাদা ভাই কারো কোনো কথা না শুনেই হেঁটে চলেছে, কিন্তু আমি এবার দাঁড়িয়ে যাই, আর সেটা দেখে সাদা ভাই পেছন ফিরে বলে ওঠে, থামলে কেন, চলো তাড়াতাড়ি, নয়তো কাপড় আর লিচা চলে আসবে। হ্যাঁ ভাইয়া, আমরা যাবো তো, কিন্তু যাওয়ার আগে একটা ছোট্ট কাজ করতে হবে। যে কী কাজ করতে হবে তাড়াতাড়ি বলো, নয়তো ওরা চলে আসবে। আমি এবার সাদা ভাইকে বিছানায় বসাতে বলে উঠি, আচ্ছা আপনি একটু বসুন, আমি আসছি। না না, তুমি কোথাও যাবে না, তুমি গেলে যদি আর না আসো, না না, একদম কোথাও যাবে না তুমি আমাকে ছেড়ে। আমার পাশে বসো তুমি, আর কি করবে তাড়াতাড়ি করো, নয়তো ওরা চলে আসবে। আমি ওনার অবস্থা দেখে বুঝতে পারছি উনি খুব ভয় পেয়েছেন, যার জন্য উনি এমন আচরণ করছে। তাই আন্টিকে ইশারা করলাম কিছু খাবার আর ঘুমের ওষুধ নিয়ে আসতে। একটু ঘুমালেই উনি ঠিক হয়ে যাবে। মনে হচ্ছে আন্টি আমার কথা মতো ওষুধ আর খাবার নিয়ে আসে। আমি ওনাকে নানা ধরনের কথা বলে খাইয়ে দিয়ে ওষুধটা খাইয়ে দিই। খাওয়ার পর উনি মাথা দিয়ে ঘুমিয়েছেন। সেটা দেখে আন্টি আর আঙ্কেল কিছুটা নিশ্চিন্ত হন, আর তারা বেরিয়ে যায় ঘর থেকে। সাদা ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আমি, আর ভেবে চলছি উনি এমন কেন করছে। কোনো খারাপ স্বপ্ন দেখে কি এমন পাগলামি করছে? কিন্তু স্বপ্ন দেখে কেউ এতটা পাগলামি করে? অন্য কোনো ঘটনা নেই তো ওইসবের পিছনে? আর উনি বারবার কাব্য ভাই আর গরিলা মার্কা মহিলার কথা কেন বললো? তারা কি কিছু করেছে? উফ, মাথা পুরো হ্যাং হয়েছে, কিছুই বুঝতে পারছি না আমি। না, মাথা এত চাপ দিয়ে লাভ নেই, আমার সমস্ত প্রশ্নের উত্তর সাদা ভাই দিতে পারবে। তো ওনার ঘুম থেকে ওঠার অপেক্ষা করি, তারপর সবই জানতে পারবো। দুপুর 2টা ছুঁই সাদা ফের ঘুম ভাঙে।
আর চোখ খুলে নিজেকে কার কোলে আবিষ্কার করে। সাদা তাড়াহুড়া করে উঠে পড়ে আর তাকিয়ে দেখে সাবিহা বেডে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। কিন্তু সাদা তাড়াহুড়া করে উঠতে সাবিহার ঘুমটা ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে দেখি সাদা ভাইয়া জেগে গেছে। যেটা দেখে মুচকি এসে বলে উঠি, এখন ঠিক আছেন আপনি? সাদা ভাইয়া মাথা নাড়িয়ে বোঝায় যে সে ঠিক আছে। পরক্ষণে আবার বলে ওঠে, তুমি এখানে আর তোমার কোলে? সকালে কি পাগলামি করেছেন মনে নেই আপনার? আচ্ছা এটা বলুন তো, লিজা আপু আর কাবু ভাই কি করেছে যার করে সকালে এতটা পাগলামি করেছে? আমার কথা শুনে সাদা ভাইয়ের মুখে ভয়ের ছাপ আবারও দেখা দেয়। ওনাকে এমন ভয় পেতে দেখে এবার আমারও কেমন যেন একটা লাগছে। কি এমন হয়েছে যার জন্য উনি এতটা ভয় পেয়েছে? আমি আমার কাঁধে হাত রেখে বলে ঠিক, সাদা ভাইয়া কোনো সমস্যা হয়েছে? সাদা ভাই আমার দিকে টলমন্দ চোখে তাকিয়ে আমাকে জড়িয়ে ধরে বলে উঠে, আমি এখন তোমায় কিচ্ছু বলতে পারবো না সাবিহা। সময় হলে সব বলবো তোমাকে, কিন্তু তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছেড়ে থাকতে পারবো না আমি। প্লিজ কখনো ছেড়ে যেও না। ওনার এমন অবস্থা দেখে আমি শুধু অবাকই হচ্ছি, কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এসব, কি আছে এসবের পিছনে যার জন্য উনি এতটা পাগলামি করছে। শিলার বিয়ের দিন চলো আমরা বিয়ে করে ফেলি। সাদা ভাই আমাকে ছেড়ে আমার গালে হাত দিয়ে কপাল ঠিকই বলে ওঠে কথাটা। ওনার কথা শুনে চোখকে ওনার দিকে তাকায়। কি বলছে উনি এসব? আপুর বিয়ের দিন আমাদের বিয়ে মানে কি হবে? কি মানে? এত কিছু জানি না আমি। তুমি শুধু বলো আমাকে বিয়ে করবে, আর সেটা এই সপ্তাহে। আমি সারাক্ষণ তোমার আশেপাশে থাকতে চাই, যাতে কেউ তোমাকে আমার থেকে কেড়ে নিতে না পারে। প্লিজ সাবিহা, আমাকে ফিরিয়ে দিও না, রাজি হয়ে যাও প্লিজ। আপনার থেকে কে কে নেবে আমাকে বলুন তো সেটা। আমি এখন কিচ্ছু বলতে পারবো না সাবিহা, তুমি আমার কাছ থেকে কিছু জানতে চেও না দয়া করে। শুধু তুমি বলো আমাকে বিয়ে করবে, আর সেটা এই সপ্তাহেই। ওনার কথা শুনে মাথায় আবার নতুন করে চিন্তা এসে ভর করলো। সাবিহা কিছু তো বলো, আমাকে একটু ভাবার সময় দিন, আমি আপনাকে পরে জানাচ্ছি। কথাটা বলি ওনার থেকে নিজেকে ছাড়িয়ে বেরিয়ে এলাম রুম থেকে। অন্যদিকে সাদা ভাই বেডে বসে দুই হাত দিয়ে চুল আঁকড়ে ধরে আর কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে, তোমাকে হারাতে পারবো না আমি, তোমাকে আমি ছেড়ে থাকতে পারবো না আমি। আমার থেকে তোমাকে কেড়ে নেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। কেড়ে নেবে আমার থেকে তোমাকে। তোমার লাইফ রিস্ক আছে সাবিহা। 6 বছর আগে যেমনটা আমার থেকে তোমাকে কেড়ে নেওয়ার ষড়যন্ত্র হয়েছিল, ঠিক এখনও তাই করা হচ্ছে। কিন্তু আমি তো পারবো না তোমাকে ছেড়ে থাকতে। আমার তোমাকে চাই সারা জীবনের জন্য। তোমাকে হারানোর ভয়ে পাগল হয়ে যাচ্ছে আমি। তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না আমি, বাঁচতে পারবো না। কথাটা বলি সারা কান্নায় ভেঙে পড়ে। আর মাত্র 3 দিন পর আপুর বিয়ে, আর সাদা ভাইও পাগলামি করছে আপুর বিয়ের দিন বিয়ে করার জন্য। কিন্তু আমার মন সায় দিচ্ছে না, এখনই বিয়ে করতে চাইছি না আমি। উনি প্রতিনিয়ত আমাকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। উনি এত কথা বলে চলেছে, কিন্তু আসল কথাই বলছে না। আমার লাইফ রিস্ক আছে মানে কি? কে আমার ক্ষতি করতে চায়? গরিলা মার্কা মহিলা নাকি কাবু ভাই? মাথায় কিছু ঘুরছে না আমার। আমি যখন এসব ভাবনায় মগ্ন, তখন কেউ আমার রুমে প্রবেশ করে। আমি তাকিয়ে দেখি কাব্য ভাই। ওনাকে দেখে রাগটা মাথায় চাড়া দিয়ে ওঠে। আপনার সাহস কি করে হলো আমার রুমে আসে? বেরিয়ে যান আমার রুম থেকে, নয়তো খুব খারাপ হয়ে যাবে। সাবিহা, আমি তোর কোনো ক্ষতি করব না। তোর সাথে আমার কিছু কথা আছে, তো দয়া করে আমার কথাটা ঠান্ডা মাথায় শোন। আমি কথাটা বলেই চলে যাব, প্লিজ আমার কথাটা শুন। আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। চলে যান এখান থেকে। 2 মিনিট, শুধু 2 মিনিট সময় দে আমাকে। আমি আমার কথা শেষ করে চলে যাব। প্লিজ দয়া করে আমার কথাটা শোন। আমি কিছুক্ষণ ভেবে বলে উঠলাম, বলুন কি বলতে চান? আমার কথা শুনে কাবু ভাইয়া খুশি হয়ে যায় আর হাসি মুখে বলে ওঠে, থ্যাঙ্কস ইয়ার, অবশেষে তোর সাথে কথা বলার সুযোগ পেলাম। এই কয়টা দিন খুব চেষ্টা করেছি তোর সাথে কথা বলার জন্য, কিন্তু প্রতিবারই তুই কিছু না কিছু করে আমাকে বলার সুযোগই দিসনি। এসব বলার জন্য এখানে এসেছেন আপনি? আরে না, আমি তো বেশি কথা না বলি কাজের কথা বলুন। আসলে আমি তোর কাছে ক্ষমা চাইতে এসেছি। এতদিন তোর সাথে অনেক অন্যায় করেছি, তার জন্য আমি অনুতপ্ত। তোকে এতটাই কষ্ট দিয়েছি যে এখন আমি
প্রতিনিয়ত শাস্তি পাচ্ছি। আমার পরিবার থেকেও নেই, যাকে ভালোবেসেছিলাম সেও ধোকা দিল আমাকে। আমাকে তুই ক্ষমা করে দে, নয়তো আমি মরেও শান্তি পাবো না। কাব্য ভাইয়ের কথাগুলো শুনে আমি হু হা করে হেসে উঠলাম। কথাগুলো বলার সময় ওনার চোখে পানি টলমল করছিল। আমার হাসির আওয়াজে চোখে জল নিয়েই তাকায় আমার দিকে। তুই হাসছিস? তো কী করবো, নাচবো নাকি কাঁদবো? আপনার এসব ফালতু নাটক দেখার সময় নেই আমার, আপনি আসতে পারেন। আমি কোনো নাটক করছি না সাবিহা, বিশ্বাস কর আমাকে, আমি সত্যিই অনুতপ্ত। দয়া করে ক্ষমা করে দে আমাকে। আমি এত দয়ালু নই যে আপনার মতো আমানুষ পাষাণকে ক্ষমা করে দিয়ে সব কিছু ভুলে যাব। আপনি কি ভাবছেন আপনার করা এত অন্যায় শুধু ক্ষমা চাওয়াতেই সেটা ভুলে গিয়ে ক্ষমা করে দেব? এমনটা ভাবলে ভুল ভাবছেন আপনি। আমি আপনাকে কখনো ক্ষমা করব না। আমি আর একটা কথা শুনতে চাই না আপনার মুখে, মেরিয়ে যান আমার মুখ থেকে। আমার কথাগুলো শুনে কাব্য ভাই আমার দিকে এগিয়ে আসে আর আমার হাত তার হাতের মুঠোয় নিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলে ওঠে, ক্ষমা করতে না পারিস, অন্তত আমাকে একটা সুযোগ দিয়ে ভালো হওয়ার। আমাকে পুলিশের হাতে তুলে দিস না, আমি জীবনটা গুছিয়ে নিতে চাই। উনি হাতটা বেশ ভালো করেই ধরেছে, যার জন্য ছাড়াতে পারছি না, তারপরও হাত ছাড়াবার চেষ্টা চালাচ্ছি। হাত ছাড়ুন আমার, হাত ছেড়ে কথা বলুন। না, ছাড়বো না। আগে তুই বল, আমাকে একটা শেষ সুযোগ দিবি। হাতটা ছাড়ুন আমার। তুই তো আমাকে ভালোবাসিস, তো ভালোবাসার মানুষটিকে একটা শেষ সুযোগ কি নেওয়া যায় না? তুই আমাকে এই শেষ সুযোগটা দিয়ে দেখ, আমি আমার করা সব অন্যায় শুধরে নেব, জীবনটা নতুন করে সাজাবো তোর সাথে, ভালোবাসবো তোকে, ভালোবেসে রাখবো কাছে। প্লিজ একটা সুযোগ দে আমাকে। আমি কাব্য ভাইয়ের কথার পরিবর্তে কিছু বলবো তার আগেই সাদা ভাই হাত তালে দিতে দিতে ঘরে প্রবেশ করে। আমি সেটা দেখে ভ্রু কোচকে তাকাই ওনার দিকে, আর কাব্য ভাই আমার হাতটা ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। বাহ বাহ বাহ, ভালোই তো চলছে রোমান্টিক সিন, তা বন্ধ করলে কেন? চালিয়ে যাও। বাজে কথা কম বলুন। তোমরা এখানে হাত ধরাধরি করে রোমান্টিক কথা বলছো, ভালোবাসার কথা বলছো, আর আমি কিছু বললেই বাজে কথা হয়ে গেল? পুরো কথা শুনে তারপর কথা বলুন, না জেনে কথা বলবেন না। একদম চুপ, একটা কথাও বলবে না তুমি। এখন আমি খুব ভালো করেই বুঝতে পারছি তুমি কেন আমাকে বিয়ে করতে চাচ্ছ না। আমারই বোঝা উচিত ছিল, যে মেয়ে কাব্য বলতে পাগল সে মেয়ে হঠাৎ আমাকে ভালোবাসতে চাইবে কেন? তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, নয়তো সে এত তাড়াতাড়ি একজনকে ভুলে গিয়ে আরেকজনকে ভালোবাসতে চাইবে কেন? আমার অনুভূতি নিয়ে খেলছো তুমি, আমাকে ঝুলিয়ে রেখে আরেকজনের সাথে প্রেমালাপ করছো। আমি তোমাকে সেফ রাখার জন্য এত কিছু করছি, আর তুমি কিনা এসব করছো? নেহাত তোমাকে ছেড়ে থাকতে পারবো না, হয়তো তোমার মুখও দেখতে চাইতাম না আমি, কিন্তু সেটা তো পারবো না। তাই তোমাকে সারা জীবনের মতো নিজের করে নিব আজ, যাতে আমি ছাড়া আর কারো হতে না পারো তুমি। কথাটা বলি সাদাব ভাই আমার হাত টেনে নিয়ে যাচ্ছে। কাব্য ভাই আটকাতে চাইছে, কিন্তু উনি ছাড়ছে না। সাদাব সাবিয়াকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ? ছাড়ো সাবিয়াকে। ফুপি, ফুপা, দেখে যাও সাবিয়াকে নিয়ে সাদাব কোথায় যেন যাচ্ছে। সাদাব ভাই অন্যদিকে পাত্তা না দিয়ে আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আমি ছাড়াতে চাইলে উনি আমাকে কোলে তুলে নেয়। ভুল করছেন আপনি, ছাড়ুন আমাকে। উনি কোলের কথা না বলে হেঁটেই চলেছে। উনি আমাকে গাড়িতে বসে আমার গলার ওড়না দিয়ে হাত বেঁধে দেয় আর ওনার রুমাল দিয়ে মুখ বেঁধে দেয়। পেছন থেকে আপু আর কাব্য ভাইয়া ছুটে আসছে আটকাতে, আর বাবা বুকে হাত গুজে দাঁড়িয়ে থেকে সবটা দেখছে। পাশেই মা দাঁড়িয়ে আছে, তাদের ভাব এমন যেন কিছুই হচ্ছে না। অনেকক্ষণ পর সাদা ভাইয়া একটা কাজী অফিসের সামনে গাড়ি থামায়। সেটা দেখে আমার চোখ বড় বড় হয়ে যায়। আমি ওনার দিকে তাকিয়ে মাথা ঝাঁকিয়ে বোঝাচ্ছি এমনটা না করতে, কিন্তু উনি কোনো কথা কানে না নিয়ে গাড়ি থেকে নেমে আমার হাতের বাঁধন খুলে ওনাটা গায়ে দিয়ে আবারও কোলে তুলে নেয়। আমি ওনাকে কি খুশি দিয়েই চলেছি ছাড়ানোর জন্য, কিন্তু উনি ছাড়ছেনই না। সাদাব ভাই আমাকে ভেতরে নিয়ে এসে একটা চেয়ারে বসে দুপাশে হাত দিয়ে বলে ওঠে, একদম ছটফট করবে না, চুপচাপ বিয়েটা করে নেবা।
ওনার কথা শুনে এবার ঠাস করে ওনার গালে একটা থাপ্পড় বসিয়ে দিই। একবার বাল্যবিবাহ করে কি তোর শখ মিটেনি? আবার বাল্যবিবাহ করতে তুলে এনে নিয়ে এসছিস। কথাটা বলে ওনাকে ধাক্কা দিয়ে দৌড়ে সরিয়ে উঠে দাঁড়ালাম বাইরে আসার জন্য। কিন্তু উনি এবার আমার হাত ধরে আটকে দেয় আর টান দিয়ে ওনার বুকের উপর ফেলে, জড়িয়ে ধরে শক্ত করে। আমি ছোটার জন্য ছটফট করলে উনি আমার ঘাড়ে কিছু একটা করে। আমি ঘাড়ে হাত দিয়ে ওনার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ঢলে পড়ে ওনার বুকে। উনি সেটা দেখে আমাকে বুকে আগলে নিয়ে কপালে একটা চুমু এঁকে দেয় আর আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে ওঠে, জানতাম তুমি এখন বিয়ে করতে কখনো রাজি হবে না, তাই আজ বাড়ি থেকে প্রস্তুতি নিয়েই বেরিয়েছি। তুমি আজ বিয়েতে রাজি না হলে তুলে নিয়ে বিয়ে করব এমনটা ভেবেই এসেছিলাম, কিন্তু এসেই কাব্যর সাথে তোমাকে ওভাবে দেখে আর তাতে করে মেজাজ আরও বিগড়ে যায়। আর কাব্যের বলা কথাগুলো শুনে তোমাকে হারানোর ভয়টা আবারও চেকে বসে মাথায়। তাই আজ যেভাবেই হোক তোমাকে নিজের করেই নিব। তুমি আমার আর আমার কাছেই থাকবে, হোক সেটা ভুল রাস্তা, কিন্তু আমি তোমার জীবন নিয়ে আর কোনো রিস্ক নিতে পারবো না। আর না পারবো তোমাকে হারাতে। আর তখন রাগ দেখে অনেক কথা বলে ফেলেছি, তার জন্য হয়তো তুমি আমার উপর খুব রাগ করে আছো, কিন্তু আপাতত আমার কিচ্ছু করার নেই। এখন আমার একটাই কাজ, তোমাকে নিজের করে নেয়া। কথাগুলো বলে সাদাব ভাইয়া সাবিহার কানে লতিতে আরেকটা চুমু দিয়ে কোলে তুলে নেয় আর একটা চেয়ারে বসে সাবিহাকে নিজের বুকে আগলে নেয়। ফোনটা হাতে নিয়ে কাউকে ফোন লাগায় আর সাবিহার দিকে তাকিয়ে বলে ওঠে, 3 ঘন্টার জন্য নিশ্চিন্ত, তার মধ্যে সব রেডি চাই। কথাটা বলেই সাদাব ফোনটা পকেটে রেখে দেয় আর সাবিহার দিকে তাকিয়ে মুচকি হেসে শক্ত করে বুকে জড়িয়ে ধরে। যখন জ্ঞান ফেরে তখন নিজেকে বউ সাজে সাদাব ভাইয়ের রুমে আবিষ্কার করি। আমি হুড়মুড়িয়ে শোয়া থেকে উঠে বসি আর সামনেই দেখতে পাই সাদাব ভাইয়া একটা চেয়ার নিয়ে বসে আছে। ওনার দৃষ্টি আমাতেই আবদ্ধ। আমাকে উঠে বসতে দেখে উনি আমার কাছে এগিয়ে এসে পাশে বসে। এসবের মানে কি? আমি এখানে কেন? আর এই সাজেই বা কেন? বউ সাজে না তোমাকে খুব হট লাগছে। ইস, ইচ্ছে করছে বিয়ের আগেই বাসরটা সেরে ফেলি। বাজে কথা না বলে যেটা জানতে চেয়েছি সেটা বলুন। এখনো বুঝতে পারছো না সর্বোপরি? হেয়ালি না করে ভালো ভালো উত্তর দিই, আমি এখানে আর এই সাজে কেন? আজ তো আমাদের বিয়ে, আর বিয়ের দিন তো বউ সাজে থাকবে, তাই না? মানে এত মানেটা নিয়ে বুঝতে পারবো না। এখন ওঠো তো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কিসের সারপ্রাইজ? চলো, গেলেই দেখতে পাবে। আমি যাব না আপনার সাথে, আর না আপনাকে বিয়ে করব আমি। আপনি তো আমাকে বিশ্বাসই করেন না, তো আপনাকে বিয়ে করে লাভ নেই। তুমি কি ভেবেছো তুমি না করলে আমি শুনবো? মোটেও না। আমি যখন বলেছি আজ আমাদের বিয়ে, তো আজই আমাদের বিয়ে। কথাটা বলেই উনি আমাকে কোলে তুলে নেয় আর বাড়ির বাইরে নিয়ে আসে আমাকে। আমি বাইরে এসে অবাকের চরম সীমানা। বাগানটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো আমার পরিবার, সাদাব ভাইয়ের পরিবার, মেঘ ভাইয়ের পরিবার, আরও অনেকে এখানে উপস্থিত রয়েছে। তার মানে সবটা আগেই প্ল্যান করা ছিল। আমাদের এভাবে আসতে দেখে সবাই হা করে তাকিয়ে আছে। আমিও লজ্জায় মাথা খেয়ে সবার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রয়েছি। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আমার বাবা কানে হাত দিয়ে সরি বলল। আমি কিছু না বলে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিই। সাদাব ভাই আমাকে সোফায় বসিয়ে আমার পাশে বসে। কি কেমন লাগলো সারপ্রাইজ? আমি কিছু না বলে গাল ফুলিয়ে বসে আছি। উনি সেটা দেখে বাঁকা হেসে কানের কাছে গিয়ে আস্তে করে বলে উঠল, এখন চুপ করে থাকো, সমস্যা নেই, কিন্তু কবুল বলার সময় কবুলটা বলে দিও। আমি ওনার কথায় পাত্তা নিয়ে দিয়ে চুপ করে বসে আছি। তখন কেউ আমাকে জড়িয়ে ধরে আর আমি তাকিয়ে দেখি হিয়া আর ওর পাশেই নীল ভাইয়া দাঁড়ানো। বোনের বোন, তুমি তলে তলে বিয়ে অব্দি এগিয়ে গেছো আর আমি কিছুই জানলাম না। আর সাদাব ভাই বিয়ে দাওয়াত না করলে তো জানতেই পারতাম না। আমি হিয়াকে নিজের থেকে ছাড়িয়ে বলে উঠলাম, তুমিও তো তলে তলে টেম্পো চালাইতেছো, সেটা কি আমাকে বলছো? আমার কথা শুনে হিয়া ভ্যাবা চেকা খেয়ে যায়। আমতা আমতা করে বলে, কি কি বলছি এসব?
কি বলছি তুই ভালো করেই বুঝতে পারছিস? তুই যে নিলয় ভাইয়ের সাথে রিলেশনে আছিস সেটা আমি জানি না ভেবেছিস? আমার কথা শুনে নিলয় ভাইয়ের কাশি উঠে যায়। উনি কাশতে কাশতে সেখান থেকে টুক করে সরে যায়। আর হিয়া লজ্জা পেয়ে সেখান থেকে কেটে পড়ে। হিয়া ভাবতেও পারেনি আমি কথাটা বলে ফেলব। আসলে নিলয় ভাইয়া হিয়াকে হসপিটালে যেদিন দেখে সেদিনই প্রেমে পড়ে যায়। আর হিয়াকে সেটা জানালে হিয়াও রাজি হয়ে যায়, কিন্তু আমাকে এসব কিছুই জানায়নি। আমি অবশ্য গোপন সূত্রে কথাটা জেনে ফেলেছি। নীলা তো দুজনকে ভাগিয়ে বেচারি একটু আসছিল মজা করতে, আর তুমি ওদের লজ্জাতেই ভাগিয়ে দিলা। আমি কিছু না বলে চুপ করে আছি। যাই হয়ে যাক, ওনার সাথে আমি কথা বলছি না। উনি আমাকে তখন কতগুলো কথা শুনিয়ে দিল, সবটা না জেনে। আমার উত্তর না পেয়ে উনি একটা দীর্ঘশ্বাস ফেলে আমার বাবার কাছে গিয়ে কিছু একটা বলে। আর বাবা আমার কাছে এসে মাথায় হাত বুলিয়ে বলে ওঠে, মামনিটা রাগ করেছে আমাদের উপর, তাই না? একদম কথা বলবে না আমার সাথে। আমাকে তাড়ানোর জন্য যদি এতই তাড়া তোমাদের, আমাকে বলতে আমি চুপচাপ চলে যেতাম। এসব করা কি খুব প্রয়োজন ছিল? হ্যাঁ রে মা, প্রয়োজন ছিল। তুই হয়তো এখন বুঝবি না, কিন্তু সময় হলে ঠিক বুঝবি যে আমরা ভুল কিছু করিনি। শুধু জেনে রাখ, কোনো বাবা মা চায় না তাদের সন্তানের ক্ষতি হোক, তেমনি আমরাও চাই না। তো আমাদের কথা ভেবে বিয়েটা করে নে মা, এতে তোরও ভালো আমাদেরও ভালো। কথাটা বলে বাবা চলে যায়, আর আমি হিসেব মেলাতে ব্যস্ত। সবাই কেমন রহস্য রেখে কথা বলছে আমার সাথে। কি এমন রহস্য লুকিয়ে আছে যেটা সবাই জানে, শুধু আমি জানি না? আমি জানলে কি ক্ষতি হবে কিছুই মাথায় আসছে না আমার। এই যে ভাবনার কুমারী, এত ভেবে লাভ নেই। সময় মতো সবটা জেনে যাবে। এখন ছোট্ট মাথায় এত চাপ দিও না তো। সাদাব ভাই পাশে বসতে বসতে কথাটা বলল। আমি ওনার দিকে একবার তাকিয়ে মুখটা অন্যদিকে ফিরিয়ে আবারও ভাবনা জগতে পা বাড়াই। কিছুক্ষণ পর কাজের কথায় ধ্যান ভাঙে আমার। কবুল বলার জন্য বলছে, কিন্তু আমি শুনেও না শোনার ভান করে বসে আছি। তখন সাদাব ভাই আমার কানের কাছে এসে বলে, কবুল বলে দাও সাবুপুরি, নয়তো সবার সামনে চুমুতে ভরিয়ে দিব তোমাকে। আমি ওনার কথাগুলো শুনে চোখ বড় বড় করে তাকাই ওনার দিকে। উনি সেটা দেখে চোখ টিপ মারে। আমি আর কিছু না ভেবে কবুল বলে দিই। বেশ ভালোভাবেই বিয়েটা সম্পন্ন হয় আমাদের, কিন্তু পুরো সময়টা কোথাও কাব্য ভাই কিংবা গরিলা মার্কা মহিলাকে দেখতে পাইনি। সবাই যখন আছে ওদেরও তো থাকার কথা, কিন্তু নেই কেন? বাসার ঘরে বসে অপেক্ষা করছি সাদাব ভাইয়ের জন্য। রাত 12টা বাজতে চলল, তার কোনো খবর নেই। মহাশয় আজ আসুক, অনেক কাজ বাকি আছে। আজ যদি ওনাকে আলুর ভর্তা না বানাইছি, তবে আমার নামও সাবিহা না। বেশ অনেকক্ষণ পর সাদাব রুমে আসে। সাবিহা সেটা ঘুমটার ভেতর থেকেই আর চোখে সাদাবের দিকে তাকায়। সাদাবকে দেখেই মনে হচ্ছে ভয় পেয়ে রুমে ঢুকছে। অবশ্য ভয় পাওয়ারই কথা, যার সাবিহার মতো বউ আছে সে ভয় না পেয়ে যাবে কোথায়? তার উপর আবার তুলে এনে জোর করে বিয়ে করেছে। সাদাফের কপালে দুঃখ লেখা আছে বাসর রাতে। সাদাব ভাইকে দেখে আমি ধীরে ধীরে খাট থেকে নেমে আর লজ্জা পাওয়ার মতো করে মুখ করে ওনার সামনে দাঁড়াই, আর ওনার পায়ের সামনে হাঁটু গেড়ে বসে সালাম করার জন্য। উনি সেটা দেখে খুশি হয়ে যায় আর বলে ওঠে, আরে আরে সালাম করতে হবে না, আমার দোয়া এমনি তোমার উপরে সবসময়। আর কিছু বলতে পারলো না, তার আগেই সাদাব থাপাস করে নিচে পড়ে যায়, আর সাবিহা খিলখিলিয়ে হেসে ওঠে। আসলে সাবিহা সাদাফের পায়ে টান দিয়ে ফেলে দেয়। সাদাফ কোমরে হাত দিয়ে কাঁচো কাঁচো মুখ করে বলে ওঠে, এই ছিল তোমার মনে শেষমেশ বাসরাতে নিজের একমাত্র জামাইকে সালাম করার নামে এভাবে ফেলে দিলে? আমার কোমরটা ভেঙে গেল গো, কেউ আমারে উঠাও। আমি হাসতে হাসতেই সাদাব ভাইয়ের দিকে হাত বাড়িয়ে দিই। উনি আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে হাত না ধরেই ওঠার চেষ্টা করে। তারপর আমি জোর করেই ওনাকে তুলে খাটে বসে আর ওনার পাশেই পা ঝুলিয়ে বসে পড়ি। কি ভেবেছিলেন অন্য সবার মতো সুন্দর করে সালাম করবো আপনাকে? তেমনটা ভাবলে ভুল, কারণ সাবিহা মানে নতুনত্ব। তাই নিউজ চ্যানেলে সালাম করলাম আপনাকে। কথাটা বলি আবারও হেসে ফেললাম আমি। উনি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে
আমি হাসি থামিয়ে আবারও বলে উঠি, আমাকে বিয়ে করার খুব শক্ত আপনার, তাই না? এবার সেই শখটা সুদে আসলে পূরণ করবো আমি, সারা জীবন চালিয়ে মার। তুমি আমার কাছে সারা জীবন থাকলেই আমি তোমার সব কিছু হাসি মুখে মেনে নিব। খুব ভালোবাসি তোমাকে। জানি জানি কতটা ভালোবাসেন আপনি। ভালোবাসতেন তখন ওভাবে রিয়েক্ট না করে তুলে আনতেন না আমাকে। সাবিয়া, আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি। আর তোমাকে কাব্যর সাথে ওভাবে দেখে আমি রাগ করিনি। রাগ করেছি কাব্য তোমার হাত ধরেছিল বলে। আমি ছাড়া অন্য কোনো পুরুষ তোমাকে ছুলে আমার সহ্য হয় না, বুকের ভিতর আগুন জ্বলে। তাই ওভাবে রিয়েক্ট করেছি। আর তুলে এনে বিয়ে করার কথা বলবো ওটা আগে থেকেই প্ল্যান করা ছিল। এটার জন্য তুমি আমাকে যে শাস্তি দিবে আমি মাথা পেতে নিব, কিন্তু আমাকে ছেড়ে যেও না। শাস্তি তো অবশ্যই দিব, তবে সেটা তখনকার বাজে আচরণের জন্য, তুলে এনে বিয়ে করার জন্য নয়। তুলে এনে বিয়ে করার জন্য আপনাকে এতগুলা থ্যাংক ইউ। মানে হলো আমার স্বপ্ন ছিল আমার যে স্বামী হবে সে আমাকে তুলে এনে জোর করে বিয়ে করবে। সাইকো টাইপের গল্প পড়তে পড়তে এই ইচ্ছাটা জাগে আমার। উনি আমার দিকে চোখ বড় বড় করে তাকায়। আমি ওনার অবস্থা দেখে টুক করে ওনার গালে একটা চুমু দিয়ে দিই। উনি এবার অবাকের চরম পর্যায়ে গালে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। আমি এবার আমার কাজে নিজেই বোকা বনে যাই। কি করে ফেললাম এটা? লজ্জা শরম হয়ে গেল আমার। ছি সাবিয়া, তুই কীভাবে পারলি এটা করতে? নিজেকে নিজেই বকে চলেছি। তখন সাদা ভাইয়া আমাকে এক হাতে জড়িয়ে ধরে কাঁধে মাথা রেখে শয়তানি হাসি হেসে বলে ওঠে, আমার বউটা তো হ্যাপি রোমান্টিক, তা বউ বাসরটা সেরেই ফেলি। আমি ওনাকে এক ছটকে নিজের থেকে ছাড়ি উঠে দাঁড়াই। বাসর করা খুব শখ না আপনার? এবার পুরন বাসর একা একা। তখন বাজে আচরণ করার শাস্তি হলো একা একা বাসর রাত পালন করা। আর সেটাই করুন, নয়তো দাঁত ভেঙে ইঁদুরদের খাওয়াবো। তারপর আমি মিটমিটিয়ে হাসতে হাসতে একটা 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে যাই। অন্যদিকে সাদার ভাই গালে হাত দিয়ে বসে ভাবছে, কপাল করে একখানা বউ পাইছি, জল্লাদ বউ একটা। কেন যে তখন রাগ দেখিয়ে ওসব বলতে গেলাম, তখন ওভাবে না বললেই হতো। একা একা বাসরাত পালন করতে হতো না। ফিলিং দুঃখ বাসরাত বউবিহীন পালন করি না। আমি ওয়াশরুম থেকে চেঞ্জ করে বের হওয়ার সাথে সাথে সাদাব ভাই আমাকে কোলে তুলে নেয়। পড়ে যাওয়ার ভয় আমি সাদাব ভাইয়ের গলা জড়িয়ে ধরি। তখন সাদাব ভাই হাসতে হাসতে বলে ওঠে, সাবুপুরি, কি ভেবেছো তুমি আমি একা একা বাসরাত পালন করবো? ছাড়ো না আমাকে। নাও, ছেড়ে দিলাম। কথাটা বলেই সাদাব ভাই আমাকে খাটে থাপাস করে ফেলে দেয়। আমি ভয় পেয়ে হালকা চিৎকার করে উঠি। সাদাব ভাই এবার আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। আরে করছেনটা কি, শুনুন এখান থেকে। বাসরাত পালন করছি, আজ সারা রাত দুজন গল্প করবো এভাবেই। কথাটা বলে উনি আমার কোমর জড়িয়ে ধরে। আমি শিউরে উঠি। পরক্ষণে নিজেকে সামলিয়ে ওনাকে সরানোর জন্য ব্যস্ত হয়ে পড়ি। আমি সারা রাত এভাবে বসে থাকতে পারবো না। উঠুন বলছি, নয়তো ঘুষি দিয়ে নাক ফাটিয়ে ফেলবো। ঘুষি দাও আর লাথি দাও, তারপরেও উঠছি না আমি। এভাবেই বসে থাকবো, বুঝছো? আমার অত বুঝে কাজ নেই। আপনাকে উঠতে বলেছি, আপনি উঠুন। আপনার মতো হাতি আমার কোলে শুয়ে আছে, আর আমি মশা হয়ে সে ভার বহন করিতে পারিতেছি না। অতএব জনাব, আপনি আমার কোল থেকে উঠুন, নয়তো খুব খারাপ হয়ে যাবে। এমন কেন করো সাবুপুরি? তুমি সবসময় আমার সাথে এমন কঠোর হয়ে কথা বলো। একটু নরম হতে পারো না আমার জন্য? আমারও তো ইচ্ছে করে আমার বউটা আমার সাথে সব সময় মিষ্টি স্বরে কথা বলবে, মিষ্টি করে ও গো, হ্যাঁ গো এভাবে বলে ডাকবে। কিন্তু তুমি তো সব সময় আমার সাথে রেগে কথা বলো, নয়তো ঠাস ঠুস লাগিয়ে দাও। সাদাব ভাই কথাগুলো নরম গায়ে বলেছে। আমার উপর করা ওনার অভিযোগগুলো একটাও মিথ্যে নয়। সত্যি আমি বড্ড বেশি কঠোর হয়ে ওনার প্রতি। আজ এমন একটা স্পেশাল দিনে তোমার কাছে একটা অনুরোধ করব, রাখবে? এভাবে কেন বলছেন? আপনি বলুন না, কি বলতে চান? বলবো, তার আগে বলো রাখবে? রাখবো, বলুন। একটাবার ভালোবাসি বলবে? জানি তুমি আমাকে ভালোবাসো না, তারপর একটাবার মিথ্যে করেই ভালোবাসি বলো না সাবুপুরি। আমি ওনার কথাগুলো শুনে থমকে যাই। কি করবো আমি?
মিথ্যে করে কি ভালোবাসি বলা যায়? তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনতে বড্ড ইচ্ছে করছে সাবপুরি। প্লিজ একটাবার বলো, আর কখনো বলবো না ভালোবাসি বলো। শুধু আজ একটাবার বলো না। কি এক মুসিবতে পড়লাম আমি, ভালোবাসি কথাটা বলা কি এতই সহজ? কিছুক্ষণ ধরে আমি এসবই ভাবছি যে বলবো নাকি বলবো না। একটা সময় সাদ্দাত ভাই আমাকে ছেড়ে উঠে দাঁড়ায় আর চুপচাপ ব্যালকনিতে চলে যায়। আমার চুপ থাকাটা অনেকে কষ্ট দিয়েছে, কিন্তু আমিই বা কী করব? হঠাৎ করে মাথায় একটা কথা আসে আর আমার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। আমি খাট থেকে নেমে ব্যালকনিতে গিয়ে দাঁড়াই ঠিক ওনার পেছনে, আর গিয়েই ওনাকে পেছন থেকে জড়িয়ে ধরে আস্তে করে বলে উঠি, ভালোবাসতে চাই আপনাকে, ভালোবেসে আপনার পাশে থাকতে চাই। রাখবেন কি আমায় ভালোবেসে আপনার কাছে? উনি কিছুক্ষণ চুপ করে থেকে আমাকে টেনে ওনার সামনে দাঁড় করিয়ে আমার নাকে ওনার নাক ঘষে মুচকি এসে বলে, ভালোবেসে রাখবো কাছে, থাকবো তোমার পাশে, বাসবো অনেক ভালো সারাটি জীবন ধরে। কবিতা। ওনার কথাগুলো শুনে আমার ঠোঁটের কোণে হাসিটা চওড়া হয়। উনি এবার আমার বুকে আগলে নেয় শক্ত করে। সকালবেলা ঘুম ভাঙে চেঁচামেচির আওয়াজে। ঘুম থেকে উঠে দেখি সাদাব ভাই পাশে নেই, হয়তো নিচে গেছে। আমিও গায়ে ওনাটা জড়িয়ে নিচে নামি, আর নিচে নেমেই সকাল সকাল মাথাটা গরম হয়ে যায়। গরিলা মার্কা মহিলা আর কাব্য ভাই সকালে পুলিশ নিয়ে হাজির আমাদের বাড়িতে। গরিলা মার্কা মহিলা আর কাব্য ভাইকে দেখেই মাথাটা গরম হয়ে যায় আমার, কিন্তু এইখানে কি হচ্ছে সেটা ঠিক ঠাওর করতে পারছি না। সাদাব ভাই আর ওনার বাবা এক পাশে কার সাথে যেন ফোনে কথা বলছে, আর এক পাশে সাদাব ভাইয়ের মা দাঁড়িয়ে আছে। আমি ধীর পায়ে শাশুড়ি আম্মুর পাশে গিয়ে দাঁড়াই। আম্মু, এই দুই শয়তান এখানে কেন? আমার কথা শুনে আম্মু চোখ দুটো বড় বড় করে তাকায় আমার দিকে। আমি সেটা দেখে আবারও বলে উঠি, আম্মু এখন এমন রিয়াকশন না দিয়ে কাহিনী কি সেটা বলো। আমার কথা শেষ হওয়ার পরই আম্মু আমাকে টেনে এক পাশে নিয়ে দাঁড় করায় আর ফিসফিসিয়ে বলে ওঠে, আরে এই দুজন নাকি সাদাফ কাল কিডন্যাপ করেছে, তাই পুলিশ নিয়ে এসেছে বাড়িতে। আমার কথাগুলো শুনে আমার চোখ বেরিয়ে আসে উপক্রম। দুজনকে কিডন্যাপ করেছে মানে? কাল তবে এর জন্য এই দুই শয়তানকে চোখে পড়েনি, কিন্তু সাদাব ভাই ওদের কিডন্যাপ কেন করলো? আমার ভাবনার মাঝে কাব্য ভাই আমার কাছে এসে আমার গালে হাত দিয়ে বলে, সাবিয়া তুই ঠিক আছিস? এই বদমাশটা তোর কোনো ক্ষতি করেনি তো? তোকে আর কিছু করতে পারবে না এই বদমাশটা। আমি এসে পড়েছি, এবার তোকে এখান থেকে নিয়ে যাব। চল আমার সাথে, এখানে আর এক মুহূর্তও না। কথাটা বলে কাব্য ভাই আমার হাত ধরে টান দেয়। তখন সাদাব ভাই আমার পাশে এসে অন্য হাতে হ্যাচকা টান দিয়ে ওনার বুকে ফেলে, আর এক হাতে আমার কোমর জড়িয়ে ধরে ওনার সাথে মিশিয়ে নেয়, আর রাগ মিশ্রিত স্বরে বলে ওঠে, তোর সাহস কী করে হলো আমার বাড়িতে এসে আমারই বিয়ে করা বউকে টাচ করা? সাদাফের কথা শুনে কাব্য অবাক হয়ে যায়। বউ মানে? কি বলছে এসব সাদাফ? বউ মানে? বউ মানে সাবিয়া আমার বিয়ে করা বউ। সাদাফ, তুই বিয়ে করেছিস? আর এই মেয়েটাকে? তুই কি জানিস না আমি তোকে কতটা ভালোবাসি? তারপরও তুই এই মেয়েটাকে কীভাবে বিয়ে করলি? আমি কাকে বিয়ে করবো না করবো সেটা কি তুই বলে দিবি? আর এই মেয়েটা করছিস কেন? ওর একটা সুন্দর নাম আছে, নাম ধরে ডাকবি, নয়তো ভাবি বলবি। আমি অবাক চোখে সবার কথা শুনে যাচ্ছি। কাবা ভাইকে নতুন রূপে দেখছি, তার সাথে গরিলা মার্কা মহিলার প্রেম পাগলামি, আর সবার উপরে আছে আমার একমাত্র হাজব্যান্ড, যে কিনা আজ পুরো ফাটিয়ে দিচ্ছে। আমি আজ কিছু বলবো না, শুধু নীরব দর্শকের মতো সবটা দেখবো। ইস, পপকর্ন হলে জমতো ভালো, কিন্তু আমি তো ফ্রেশই হইনি ঘুম থেকে উঠে। ধ্যান, ভাল লাগে না আমার এমন বোকা বোকা ভাবনার মাঝেই কাব্য ভাই আমার দিকে এগিয়ে এসে কিছু বলতে নিলে সাদাব ভাই হাত দিয়ে থামিয়ে দিলে, যেখানে আছি সেখানেই থাক, একদম আমার বউর কাছে আসার চেষ্টা করবি না। সাদাব, সাবিয়াকে ছাড়, সাবিয়া তোকে বিয়ে করতে পারে না, সাবিয়া তো আমাকে ভালোবাসে, সাবিয়া এমনটা করতে পারে না। তুই নিশ্চয়ই সাবিয়াকে জোর করে বিয়ে করেছিস। অফিসার, আপনি কিছু বলছেন না কেন? দেখতে পাচ্ছেন না একটা মেয়েকে কীভাবে জোর করে আটকে রেখেছে? কিছু করুন আপনারা, আর সাবিয়াকে মুক্ত করুন ওর থেকে। এই চুপ, একদম চুপ।
সাবিয়া তোকে ভালোবাসতো, কিন্তু এখন আর বাসে না। আর অফিসার কি বলবে? আমি আমার বউকেই বিয়ে করেছি, দুজনের মতেই বিয়েটা হয়েছে। তুই এসবে নাক গলাচ্ছিস কেন? ভালো চাস তো চুপচাপ তুই আর লিজা চলে যায় এখান থেকে, নয়তো যে পুলিশ নিয়ে তোরা এসেছিস সে পুলিশের হাতেই তোদের ধরিয়ে দেব। তোরা নিশ্চয়ই এমন কোনো কাজ করিসনি যে পুলিশ তোদের কোলে বসিয়ে আদর করবে। তাই চুপচাপ এখান থেকে যা, নয়তো তোদের আসল রূপটা ওদের সামনেই আনতে বাধ্য হব। তারপরও কাবু ভাই আর লিজা আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। সেটা দেখে সাদাব ভাই আমার হাত ধরে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে অফিসারদের বলে, ওদের যে আমি কিডন্যাপ করেছি তার কোনো পাকাপোক্ত প্রমাণ আপনাদের কাছে নেই, তাই এই দুজনকে নিয়ে এখান থেকে চলে যান, নয়তো আমিও আইন একটু একটু জানি। কথা বলি সাদাব ভাই আমাকে নিয়ে রুমে চলে আসে। রুমে এসে দরজা বন্ধ করে কোমরে হাত দিয়ে আমার সামনে দাঁড়ায়। আমি সেটা দেখে ভ্রু কুচকে তাকালে উনি ধমকে বলে ওঠে, তোমাকে যে কাপড় স্পর্শ করলো তারপরও তুমি কাপড়কে কিছু বলে না কেন? আমি চাই না আমি ব্যতীত অন্য কোনো পুরুষ তোমাকে স্পর্শ করবে, তারপরও কেন তোমাকে কাপড় স্পর্শ করলো আর তুমি কেন কিছু বললে না? আমি ওনার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছি। সেটা উনি দেখে রেগে দেয়ালে একটা ঘুষি দেয়। আমি আটকে উঠি, আর ওনার হাত ধরতে গেলে উনি আরও রেগে যায়। একদম ছুবি না আমাকে, তুই ওই কাপড়কে নিয়ে পড়ে থাক। কথাটা বলে উনি রেগে রুম থেকে চলে যায়, আর আমি ওনার পিছন পিছন ছুটি। হাতটা হয়তো থেতলে গেছে, ওষুধ না লাগালে সমস্যা হবে। সাদাব ভাই একটা রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আমি বাইরে থেকে ধাক্কাচ্ছি, কিন্তু খুলছে না। সাদাব ভাই দরজাটা খুলুন, হাতটা দেখতে দিন আমাকে। ওনার কোনো সারা শব্দ নেই। আমি বারবার ডেকে চলেছি, কিন্তু উনি কিছু বলছেনও না, দরজা খুলছেন না। দরজা খুলবেন না তো আপনি? ওকে ফাইন, থাকুন আপনি আপনার এই বদ্ধ ঘরে। আমি চললাম আপনার বাড়ি ছেড়ে, থাকুন একা, আর বিরক্ত করতে আসবো না। কথাটা বলেই আমি সেখান থেকে চলে এলাম। আমি শিওর উনি বা দরজা খুলে বের হবে, তাই একটু নাটক করতে হলো, নয়তো সারাদিনও বের হতো না। অন্যদিকে সাদাব এতক্ষণ সাবিয়ার কথাগুলো শুনে দরজা খুলেনি। সে খুব রেগে আছে। কেন তার বউকে অন্য কেউ টাচ করবে? তার বউয়ের উপর শুধু তার অধিকার, অন্য কেউ কোনো অধিকারে তার বউকে টাচ করবে? আর যাই হোক, এটা মেনে নেওয়া যায় না। কিছুক্ষণ পর যখন সাবিহার কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না, তখন সাবিহার শেষ কথাটা মনে পড়ে যায়। আর সাথে সাথে সাদাব দৌড়ে দরজা খুলে বাইরে আসে। আশেপাশে তাকিয়ে দেখে কোথাও সাবিহা নেই। সাদাব ছুটে তাদের রুমে চলে গেল, কিন্তু সেখানেও সাবিহা নেই। সাদাবের বুকের ভেতরটা এবার মোচড় দিয়ে উঠল। সাবিহা কি সত্যি সত্যি তাকে ছেড়ে চলে গেছে? সাবিহা চলে গেলে সাদাব থাকবে কিভাবে? এসব ভেবে সাদাব আবারও পাগলের মতো দৌড়ে বাড়ির বাইরে আসে। এসে দেখে সাবিহা পিছনে হাত দিয়ে ধীরে ধীরে হেঁটে চলেছে, এমনভাবে হাঁটছে যেন পিঁপড়াদেরকেও হার মানাবে। সাদাব একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সাবিহার কাছে গিয়ে সাবিহাকে কোলে তুলে নেয়। সাদাব ভাই কোলে নেওয়ার পর মুচকি হাসলাম। আমি জানতাম উনি আসবে, তাই কিছু না বলে আমি ওনার গলা জড়িয়ে ধরে ওনার দিকে তাকালাম, কিন্তু উনি ভুলেও আমার দিকে তাকাচ্ছে না। জামাই আমার খেপছে ভালো। সাদাব ভাই আমাকে ঘরে এনে খাটে বসিয়ে দিয়ে বের হতে নিলে আমি ওনার হাত ধরে আটকে বসিয়ে দিই খাটে, আর আমি উঠে ওনার সামনে কোমরে হাত দিয়ে দাঁড়াই। শাসনে সুরে বলে উঠি, এখান থেকে এক পা নড়লে না একদম ভালো হবে না, চুপ করে বসে থাকবেন এখানে, নয়তো সত্যি সত্যি চলে যাব। আমার কথার পরিবর্তে উনি দাঁতে দাঁত চেপে বলে উঠে, চলে যাওয়ার জন্য এক পা বাড়াও, একদম জানে মেরে দেব। রাগ করবে ঠিকই, কিন্তু ভালোবাসা একটুও কমবে না, আর না ছাড়তে পারবে আমাকে, না পারবে আমাকে ছেড়ে থাকতে। উনি কিছু বললেন না, চুপ করে বসে রইলেন। আমিও আর কিছু না বলে ওনার সামনে হাঁটু গেড়ে বসি, আর ওনার হাতে নিয়ে দেখি অনেকটা ফুলে আছে, বরফ লাগাতে হবে। তাই আমি উঠে দাঁড়াই ফ্রিজ থেকে বরফ আনার জন্য। উনি তখন আমার হাতটা চেপে ধরে। আমি সেটা দেখে ওনার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে উঠি, কিচেনে যাচ্ছি, এখনই এসে পড়ব। তারপর ওনার থেকে নিজের হাতটা ছাড়িয়ে চলে আসি বরফ নিতে। আর সাদাব ভাই কাউকে ফোন করে, 1 ঘন্টার মধ্যে কাব্যকে আমার চোখের সামনে দেখতে চাই। 1 ঘন্টা মানে 1 ঘন্টা, 1 মিনিট বেশি হলে কি করব জানো। কথাটা বলেই ফোনটা রেখে দেয়। একটু পর সাবিহা এসে বরফ নিয়ে
সাবিয়া বরফ লাগাতে লাগাতে বলে ওঠে, ব্রেকফাস্ট কি নিচে গিয়ে করবেন নাকি এখানে নিয়ে আসবো? সাদা ভাই কিছু বললো না। আমিও আর কিছু জিজ্ঞেস না করে নিচে চলে এলাম আর একটা প্লেটে খাবার নিয়ে উপরে চলে এলাম। এসে দেখি উনি ফোনে কিছু একটা করছে। আমি খাটে খাবারটা রেখে ওনার হাত থেকে ফোনটা নিই। খাবার নিয়ে এসেছি, খেয়ে নিই, খাওয়া শেষ হলে ফোনটা হাতে পাবেন। উনি এবারেও কিছু বললেন না। আমার দিকে এক পলক তাকিয়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে চুপ করে বসে রইলেন। এরকম চুপ করে থাকলে কি ভালো লাগে? রাগ লাগছে খুব, ইচ্ছা করছে বেটাকে পিটিয়ে তক্তা বানিয়ে ফেলতে। কিন্তু এখন রাগ দেখালে তো চলবে না, দুজন একসাথে রাগ দেখালে সমস্যা। তাই একজনকে তো চুপ করে থেকে তো আরেকজনের রাগ ভাঙাতেই হবে। এভাবে নিজের মনকে বুঝে খাবারের প্লেটটা হাতে নিয়ে খাবার ওনার মুখের সামনে ধরলাম। উনি একবার আমার দিকে তাকিয়ে চুপচাপ খেয়ে নিলেন। খেয়েই ঘর থেকে বেরিয়ে গেলেন। মেয়েটা একবারও বললো না তুমিও খাও। খাবারের প্লেট নিচে রেখে ঘরে এসে দেখি টেবিলে খাবার বেড়ে রাখা কারোর জন্য, আর তার পাশেই একটা চিরকুট। আমি কৌতূহলবশত সেখানে গিয়ে চিরকুটটা খুলি, আর সেটা পরে আমার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। চিরকুটটাতে লেখা প্লেটে যেন একটা খাবারও অবশিষ্ট না থাকে। আমি মুচকি হেসে খাবারটা খেয়ে নিই। আমার খাওয়া শেষ হওয়ার পরেই উনি ঘরে আসেন। ঘরে এসে আলমারি খুলে শার্ট আর প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে যায়। আমার দিকে একবার তাকালোও না। গতকাল বলেছিল বাবার অফিসে জয়েন করবে, তাই হয়তো এখন রেডি হতে চলে গেল অফিসে যাওয়ার জন্য। উনি ওয়াশরুম থেকে বেরোলে আমি ওনার সামনে টাই নিয়ে দাঁড়াই। বাবার অফিসে যাবেন তাই না? প্রথম অফিসে যাবেন আজ। চলুন আজ আমি আপনাকে রেডি করিয়ে দিব। ওনার গলায় টাইটা বাঁধতে গেলে উনি আমার হাত ধরে আটকে দেয়। আমি ভ্রু কুচকে তাকালে উনি আমার হাত থেকে টাইটা নিয়ে সরে দাঁড়ায়, যার অর্থ সে পড়বে না। কিন্তু আমিও ছাড়ার প্রার্থী নই। আমিও আরেকটা টাই নিয়ে ওনার সামনে দাঁড়াতেই উনি আবারও একই কাজ করে। আমি গাল ফুলিয়ে আবারও আরেকটা টাই নিতে গেলে উনি পেছন থেকে দুইটা টাই এক করে সেটা দিয়ে আমাকে আটকে টান দেয়। আমি ওনার বুকের উপর গিয়ে পড়ি, আমার পিঠ ওনার বুকের উপর। আমি কিছু বুঝে ওঠার আগেই উনি আমাকে টাই দিয়ে শক্ত করে বেঁধে দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর সবটা বুঝতে পেরে ছোটার জন্য ছটফট করি। আরে ওই ফুলেন না, আমাকে বাঁধলেন কেন? খুলে দিয়ে যান আমাকে। চিল্লিয়ে এসব বলছি আর ছোটার চেষ্টা করছি, কিন্তু ছুটতে পারছি না। বজ্রটা এমনভাবে বেঁধেছে যে খুলতেই পারছি না। কাব্যে হাত পা বাঁধা অবস্থায় মাটিতে পড়ে আছে, আর তার সামনে সাদা রক্ত চক্ষু নিক্ষেপ করে তাকিয়ে আছে। তোকে কাল ছেড়ে দিয়ে খুব বড় ভুল করেছি রে। তোকে ছেড়ে দিয়ে একদমই উচিত হয়নি আমার। তোকে না ছাড়লে হয়তো সকালে ঘটনাগুলো ঘটতই না, কিন্তু এখন এসব ভেবে কি লাভ? যা হওয়ার তা তো হয়েই গেছে। তুই চাচ্ছিসটা কি? কেন আমার সাথে এমন করছিস? কেন সাবিয়াকে আর আমাকে আটকে রেখেছিস? ছেড়ে দে আমাকে। আমি সাবিয়াকে নিয়ে অনেক দূরে চলে যাব। সাবিয়ার ভালোবাসা আমি এতদিনে বুঝতে পেরেছি। এখন তুই আর আমাদের আলাদা করিস না প্লিজ। সাবিয়াকে আমার কাছে ফিরিয়ে দে। কাব্য কথা শেষ করতেই সাদাফ কাব্যের পেটে একটা লাথি মারে দেয়। আমার সামনে বসে আমারই বউকে নিয়ে চলে যাওয়ার কথা বলছিস তুই? তোকে বাঁচিয়ে রাখা যাবে না। তুই বেঁচে থাকলে যখন তখন ঝামেলা করতে পারিস আমাদের মাঝে, যেটা আমি একদমই চাই না। তাই আজ এই মুহূর্তে তোকে আমি পৃথিবীর বুক থেকে বিদায় করে দিই। সাদাফের কথা শুনে কাব্য রীতিমতো ঘামতে শুরু করেছে। সাদাফ বসা থেকে উঠে দাঁড়ায় আর হাতে একটা রড নেয়। তখনই সাদাফ রডটা দিয়ে কাব্যকে আঘাত করবে। তখন কেউ পিছন থেকে আটকায়। সাদাফ রেগে পিছনে তাকায়, আর যা দেখে তা দেখার জন্য সাদাফ একটুও প্রস্তুত ছিল না। সাদাফের চোখে এবার রাগের পরিবর্তে ভয় ফুটে ওঠে। সাদাফের মুখ থেকে আপনা আপনি বেরিয়ে আসে, সাবিহা। ওনাকে মেরে নিজের নাম খুনি দেখাতে কেন লিখবে? ওনার জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেছি আমি, যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। মানে হলো ওনার সাথে আমি গরিলা মার্কা মহিলার বিয়ে দিব, যাতে ওরা দুজন আমাদের মাঝে বাধা হয়ে দাঁড়াতে না পারে। কাকে বিয়ে করবো আমি? গরিলা মার্কা তুকু লিজাকে, যার সাথে সকালে আমাদের বাড়িতে গিয়ে ঝামেলা করেছিলেন তার সাথে।
না, আমি ওকে বিয়ে করবো না, আমি তোকে বিয়ে করতে চাই সাবিহা। প্লিজ এমনটা করিস না আমার সাথে, তবে পুলিশের হাতে তুলে দিব। না না, আমি রাজি, আমি লিজাকে বিয়ে করতে রাজি। কাব্য ভাইয়ের কথা শুনে আমি বাঁকা হেসে সাদাব ভাইয়ের দিকে তাকালাম। উনি নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝে না। কুকুরের লেজ কখনো সোজা হয় না, আবারও সেটা প্রমাণিত হলো। উনি আমাকে ভালোবাসেন আর ভালোবাসে বিয়েও করতে চায়নি। উনি এই কয়েকদিন নাটক করেছে যাতে ওনাকে পুলিশের হাতে তুলে না দেয়, আর ওনার পরিবারের সবাই যাতে ওনাকে আগের মতো কাছে টেনে নেয়। আমি তো ভেবেছিলাম ও তোমারে ভালোবেসে ফেলছে। বাদ দিন তো এসব, চলুন এখান থেকে, কারণ আপু আর মেঘ ভাইয়ের বিয়ের পর ওদের বিয়ে দিব আমি। আপাতত উনি এখানেই থাকুক আর লিজাকে এখানে আনার ব্যবস্থা করুন। ওদের কি আর কোনো শাস্তি দিবে না? আগে বিয়েটা হতে দিই, তারপর দেখুন কি হয়। তারপর আমি আর সাদাব ভাই চলে এলাম সেখান থেকে। আর কাব্য মনে মনে বলছে, নিজের পায়ে নিজেই উড়াল মারলাম। কেন যে সাবিয়া আর সাদাবের মাঝে আসতে চাইলাম? এসব না করলে হয়তো ওই লিজা শয়তান মেয়েটাকে বিয়ে করতে হতো না। সাদাব ভাই গাড়ি ড্রাইভ করছে আর চোখে বারবার আমার দিকে তাকাচ্ছে। আমি সেটা দেখে মুচকি হেসে সিট বেল্ট খুলে সাদাব ভাইয়ের কোলে বসে ওনার গলা জড়িয়ে ধরল। উনি আমার কাছে এতটাই অবাক হয়েছেন যে গাড়ি থামিয়ে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। এভাবে গাড়ি থামালেন কেন? আর এভাবে তাকিয়ে বেড়াচ্ছেন কেন? তুমি ঠিক আছো তো? মানে জ্বর টর আসলে তো? কপালে আর গলায় হাত দিয়ে কথাটা বলে। আমি বিরক্ত হয়ে ওনার হাত ধরে বললাম, আনরোমান্টিক ব্যাডা মানুষের লাগে বিয়ে করাটাই ভুল হয়েছে। উনি কিছু বুঝতে না পারি ভ্রু কুচকে তাকায়। আমি কিছু না বলে ওনার কোল থেকে নেমে আসতে চাইলে উনি আমার কোমর জড়িয়ে ধরে বলে ওঠে, এসেছো নিজের ইচ্ছেতে, যাবে আমার ইচ্ছেতে। কথাটা বলেই গাড়ি স্টার্ট দেয়। আমিও আর কিছু না বলে ওনার এক হাতেই ওনার গলা জড়িয়ে ধরি, আরেক হাতে ওনার চুলগুলো একবার এলোমেলো করছি, আবার আরেকবার ঠিক করে দিচ্ছি। একটা কথা বলবো? একটা কেন, যতটা মন চায় ততটা বলো। আপনি কিন্তু এখনো বললেন না সেদিন অমন আচরণ কেন করেছিলেন? কোন দিন? ঢং করবে না তো, বলুন না, সময় হলে সব বলুন। আমি এবার দুই হাতে ওনার চুল টেনে ধরি। উনি ব্যথায় আহ করে উঠে, সময় হলে বলবো, সময় হলে বলবো। কথাটা শুনতে শুনতে কান পচে গেল আমার। এখন চুপচাপ বলুন সেদিন এমন কেন করেছেন, আর আমার লাইফ রিস্ক আছে মানে কি? আগে চুল ছাড়বই আর তারপর বলতেছি। আমি ওনার চুল ছেড়ে দিলাম। উনি এবার একটা ফাঁকা জায়গায় গাড়ি থামালেন। উনি গাড়ি থেকে নেমে আমাকেও নামালেন। তারপর আমাকে গাড়ির উপরে বসে দুই হাত দিয়ে আমাকে আটকে দিয়ে আমার দিকে ঝুঁকে তাকালেন। আমি ভ্রু কুচকে একটু পিছনের দিকে সরে গেলাম। উনি বাঁকা হেসে বললেন, জানতে চাইছিলে না সব কিছু? তো এখন এমন করো কেন? জানতে চেয়েছি, আপনাকে আমার দিকে ঝুঁকতে বলিনি এভাবে। আমার বউয়ের দিকে ঝুঁকেছি, তাতে কার কি? আর আমার বউয়ের সাথে যা খুশি তাই করবো, তাতে কার কি? এটা পাবলিক প্লেস, তো পাবলিক প্লেসে এমন করলে না দাঁত ভেঙে ফেলব। বন্ধ করে যা খুশি কইরেন। এখন শুনুন। কথাটা বলি জিহ্বা কামড়ে হাত দিয়ে মুখ ঢেকে ফেললাম। সাদা ভাই দুষ্ট হেসে বলে ওঠে, সত্যি? আমি চুপ করে আছি। তখন মুখ ফিসকে কি বলে ফেললাম সেটা ভেবেই লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে। আমি কিছু বলছি না বলে উনি টুপ করে আমার হাতের উপর একটা চুমু খেলেন। ওনার ঠোঁটের স্পর্শে কেঁপে উঠলাম আমি। উনি এবার মুচকি এসে আমার মুখ থেকে হাত ছড়িয়ে আমার হাতটা ওনার বুকে চেপে ধরলেন। আমি অবাক চোখে তাকিয়ে বোঝার চেষ্টা করছি উনি কি করতে চাইছে। আজ তোমাকে সব করবো সাবিহা, আজ আর কিচ্ছু লুকাবো না তোমার থেকে। আমি আগ্রহ নিয়ে ওনার দিকে তাকাই জানার জন্য। তুমি জানতে চেয়েছিলে না কার থেকে তোমার লাইফ রিস্ক আছে? কেন সেদিন অমন পাগলামি করে এত তাড়াতাড়ি বিয়ে করলাম? আর কেনই বা সেই ছোট্টবেলায় বিয়ে করেছি তোমাকে? আমি মাথা নেড়ে হ্যাঁ বুঝাই। উনি এবার আমাকে ওনার বুকে টেনে নেয় আর এক হাত দিয়ে আমার মাথাটা ওনার বুকে চেপে ধরে, আরেক হাতে আমার কোমর জড়িয়ে ধরে। এসবের পিছনে শুধু একটা মানুষই দায়ী, আর সে হল লিজা। গরিলা মার্কা মহিলার কথা শুনে আমি অবাকের চরম সীমানায় পৌঁছে যাই। গরিলা মার্কা মহিলার জন্য মানে তো কিছুই বুঝতে পারছি না। কিছু বুঝতে পারছো না তো? তবে শোনো, আমাদের বিয়ে হয় যখন তুমি ক্লাস 4-এ।
তখন আমি ক্লাস 9-এ পড়ি, এটা তো জানি। আমি আবারও মাথা নাড়িয়ে বোঝাই জানি। উনি আবারও বলতে শুরু করে, শিলার সাথে বন্ধুত্ব আমার অনেক আগে থেকে। শিলা যখন ক্লাস 7-এ পড়ে তখন থেকে। আর তখন থেকেই তোমাদের বাড়িতে আমাদের আসা যাওয়া। তখন থেকেই তোমার প্রতি মনে অন্যরকম একটা ফিলিংস কাজ করতো। তুমি কোনো ছেলের সাথে কথা বললে সহ্য হতো না, তুমি ব্যথা পেলে আমার খুব কষ্ট হতো। এভাবে কেটে যায় 1 বছর। তারপর পরিচয় হয় লিজার সাথে। লিজা, আমি, শিলা আর নিলয় খুব ভালো বন্ধু ছিলাম, কিন্তু লিজা আমাকে ভালোবাসত সেটা আমি জানতাম না। বন্ধু হওয়ার খাতিরে লিজাও তোমাদের বাড়িতে আসতো, আর তখন আমি লিজা, শিলা আর নিলয় ওদেরকে ছেড়ে তোমাকে সময় দিতাম। সেটা লিজা মেনে নিতে পারতো না, তাই প্রায় সময় তোমাকে লিজা আঘাত করতো। এটা যখন আমি জানতে পারি তখন আমি লিজার সাথে খুব খারাপ আচরণ করে সব সম্পর্ক ছিন্ন করে দিই। তখন লিজা সব রাগ দিয়ে পড়ে তোমার উপর। আর লিজা একদিন সুযোগ বুঝে তোমাকে স্কুল থেকে তুলে নিয়ে যায়। ছোট ছিলে তখন, তাই ভালো মন্দ বুঝতে শেখো নেই তখন। লিজা তখন যা বুঝিয়েছে তুমি তাই বুঝে ওর সাথে চলে গেছিলে। তোমাকে না পেয়ে তখন পাগল হয়ে গেছিলাম আমি। খুব ভালোবাসি তোমাকে, অনেক চেষ্টার পর তোমাকে ফিরে পাই। আর তোমাকে হারানোর ভয়টা আমার তখন থেকেই, তাই জেদ ধরি তোমাকে বিয়ে করব। আর তাই করি, কাউকে না জানিয়ে খেলার ছলে তোমাকে বিয়ে করি। পরে সেটা আমার বাড়িতে জানালে তারা আমার বাড়িতে জানায়, তারা তোমার বাড়িতে জানায়। আর তারা মেনে নিয়ে সিদ্ধান্ত নেয় তুমি বড় হলে আবারও নতুন করে বিয়ে দিবে আমাদের। লিজা এখনও তোমাকে সহ্য করতে পারে না, তাই এখনও চেষ্টা আছে তোমার ক্ষতি করার জন্য। সেদিন সকালে ওভাবে পাগলামি করার পিছনেও লিজা রয়েছে। ওই দিন ভোরে আমাকে ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসে, আর সেটা লিজার কল ছিল। লিজা আমাকে জানায় লিজাকে মেনে নিতে, নয়তো তোমার ক্ষতি করে ফেলবে। আমি সেদিন খুব ভয় পেয়ে যাই, আর যার ফল সেদিন সকালে তো দেখলে। তোমাকে রক্ষা করার জন্য, তোমার পাশে থাকার জন্য এত তাড়াতাড়ি বিয়েটা করে ফেলি। আর বিয়ের দিন লিজার কাব্যকে কিডন্যাপ করে যাতে তারা কোনো বাধা দিতে না পারে। কথাগুলো বলতে গিয়ে সাদাব ভাইয়ের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। উনি এখন আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমি চুপ করে ওনার কথা শুনে চলেছি। নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে, এমন একজনকে নিজের জীবনে পেয়ে। অনেক বেশি ভালোবাসে উনি আমাকে। আমিও এবার ওনাকে জড়িয়ে ধরি। উনি সেটা বুঝতে পেরে আমাকে আরও জোরে চেপে ধরে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাব আমি। এভাবে বেশ কিছুক্ষণ থাকার পর সাদাব ভাই আমাকে ছেড়ে চোখের পানি মুছে প্রশ্ন করে, সবই তো জানলে, এবার বলো তো তুমি তখন ওখানে পৌঁছালে কীভাবে? আমি এবার বোকার মতো হেসে বলে উঠি, আপনাকে ফলো করতে করতে এসেছি এখানে। উনি আমার কথা শুনে অবাক হয়ে যায়। তোমাকে না বেঁধে এসেছি আমি? আমার শাশুড়ি আম্মা আছে কি করতে? কথাটা বলেই হেসে ফেললাম আমি। পাগলি একটা। কথাটা বলে আবারও ওনার বাহু ধরে আগলে নেয় আমাকে। কাব্য আর লিজাকে ইচ্ছে মতো মেরে চলেছে সাদাব আর সাবিহা। আর এমন দৃশ্য নীলয় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এভাবে অনেকক্ষণ মারার পর সাদাব আর সাবিহা দুজনেই হাঁপিয়ে ওঠে। অন্যদিকে লিজা আর কাব্য রক্তাক্ত অবস্থায় ফ্লোরে পড়ে আছে। সাবিহা এবার হাঁটু গেড়ে তাদের সামনে বসে, আর কাব্য গাল চেপে ধরে বলে ওঠে, ভেবেছিলাম তোদের বিয়ে দিয়ে ছেড়ে দেব, কিন্তু তোরা আজ যা করছিস তার জন্য তোদের মারতেও আমার হাত কাঁপবে না। বল, আপাকে কই রেখেছিস? নয়তো এখানেই মেরে পুঁতে ফেলবো। আমি জানি না। সাবিহা এবার নীলয়ের কোমর থেকে গানটা নিয়ে কাব্যের মাথায় ধরে। কাব্য সেটা দেখে ভয় স্বপ্ন ঢুকিলে সাবিহা এবার রেগে চিৎকার করে বলে ওঠে, ভালো ভালো বলে দে আপু কোথায়। বলছি শিলা কোথায় আছে সেটা লিজা জানে। আমি এবার লিজার সামনে গিয়ে দাঁড়াই, আর লিজার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিই। আপুকে কোথায় রেখেছিস? লিজা আমার কথাগুলো উত্তর না দিয়ে হেসে ওঠে। বলবো না, তোর যা করার করে নে। শেষবারের মতো জানতে চাইছি আপু কোথায়। তোর কপাল ভালো, তোর বোনকে এখনো খুন করিনি। লিজার কিছু বলার আগে লিজার পায়ে শুট করি আমি, আর লিজার ব্যথায় কুকিয়ে উঠে। নীলয় ভাইয়া আমার থেকে গানটা নিতে আসলে সাদব ভাইয়া আটকে দেয়। আমি বা লিজার পায়ের ক্ষতস্থানে দাঁড়াই। লিজা যন্ত্রণায় ছটফট করছে। আমাকে মেলে ফেরা
কথা বলে পার পেয়েছিস বলে আমার বোনকে নিয়ে এমন কথা বলবি, সেটা কিছুতেই মেনে নিব না আমি। তাড়াতাড়ি বল, আপু কোথায়? আমার বাড়িতে। লিজার বাড়িতে আপু আছে শুনি আমি নীল ভাইয়ের দিকে তাকাই, তখন উনি আমাকে আশ্বস্ত করে উনি লোক পাঠাচ্ছেন সেখানে আপুকে নিয়ে আসতে। আমি এবার কিছুটা নিশ্চিন্ত হই, এটা ভেবে যে আপু ঠিক আছে। আমাকে হসপিটালে নিয়ে যাও তাড়াতাড়ি, আমার খুব কষ্ট হচ্ছে, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, প্লিজ বাঁচাও আমাকে। মৃত্যুকে এতটা ভয় পাস, তবে মৃত্যুর পরের জীবনটাকে কেন ভয় পাস না? মৃত্যুর পরের জীবনটা ভয় করলে তো তোর দ্বারা এতগুলো খারাপ কাজ হতো না। আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এমন করব না, দয়া করে বাঁচাও আমাকে, আমাকে হসপিটালে নিয়ে চলো কেউ। লিজার কথাগুলো শুনে আমি লিজা আর কাব্যর দিকে তাকাই। দুজনের শরীরের অবস্থাই নাজেহাল, দুজনকে হসপিটালে পাঠাতে হবে। তাই কিছুক্ষণের মধ্যেই দুজনকে হসপিটালে পাঠিয়ে দিই আর আমরা আমাদের বাড়িতে যাওয়ার জন্য রওনা হই। গাড়িতে সবাই চুপচাপ বসে আছি। নীরবতা ভেঙে নীলয় ভাই বলে ওঠে, আমি তো কিছুই বুঝলাম না, শিলাকে কিডন্যাপ করলো কেন ওরা? আর তোরাই বা বুঝলে কিভাবে যে ওরা কিডন্যাপ করেছে? তখন সাদা ভাইয়া বাঁকা হেসে বলে ওঠে, এই সবই সাবিহার কাণ্ড। আসলে কাব্য আর লিজাকে সাবিহার কথাতে আমি আটকে রেখেছিলাম তাদের বিয়ে দিব বলে, কিন্তু কাব্য আর লিজা পালিয়ে যায় কোনোভাবে আর শিলাকে কিডন্যাপ করে নেয়, যাতে করে তারা সাবিহাকে ব্ল্যাকমেল করে যা খুশি করাতে পারে আর তার থেকে প্রতিশোধ নিতে পারে। শিলাকে যখন খুঁজে পাওয়া যায় না, তখন সাবিহা কাব্য আর লিজার খোঁজ লাগায়। আর সাবিহা যখন জানে যে কাব্য আর লিজা পালিয়েছে, তখন তার প্রথমেই সন্দেহ হয় কাব্য আর লিজার উপর। তাই তো তোর সাহায্য নিয়ে ওদের খুঁজে বের করে ইচ্ছে মতো খেলাইছি, আর যার ফল শিলাকে খুঁজে পেলাম আমরা। মানতে হবে বস, সাবিহা কিন্তু মহিলা ভয়ঙ্করী। কথাটা বলেই দুজনে হেসে উঠল আর আমি চুপ করে বসে আছি। দেখতে দেখতে আপু আর মেঘ ভাইয়ের বিয়েটা সম্পূর্ণ হয়ে যায়। খুব ভালো করেই ওদের বিয়েটা সম্পূর্ণ হলো। আপুকে বিদায় দিয়ে আমি আর সাদা ভাইয়া আমাদের বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমি ব্যালকনিতে চুপচাপ বসে আছি। পেছন থেকে সাদা ভাইয়া আমাকে জড়িয়ে ধরে। আমি সেটা বুঝতে পেরেও কিছু বললাম না। উনি এবার আমাকে ওনার দিকে ঘুরিয়ে বলে ওঠে, তখন থেকে দেখছি এমন মনমরা হয়ে আছো, কি হয়েছে তোমার? মানুষ কতটা খারাপ হলে নিজের ফুফাতো বোনদের সাথে এমন করতে পারে, এটা নিয়ে যত ভাববে তত খারাপ লাগবে। তো এসব নিয়ে একদম ভেবে না, শুধু এটা ভাবো কীভাবে ওদের শাস্তি দিব। ওদেরকে তো আমি পুলিশের হাতে তুলে দিব। ওরা এতগুলো অন্যায় করলো আর তুমি ওদের নিজের কোনো শাস্তি দিবে না? না, দিব না। এই পর্যন্ত যতটুকু ওদের শাস্তি দিয়েছি ততটুকুই যথেষ্ট, বাকিটা 14 শিকের ভেতরেই পেয়ে যাবে ওরা। আর আমি যদি ওদের মতো ছলনা করে অন্যায় করি, তবে ওদের আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ওরে আমার বউটারে, কত কিছু আছে এই ছোট্ট মাথায়। ধন্যবাদ আপনাকে এভাবে আমার পাশে থাকার জন্য। ধন্যবাদে কাজ হচ্ছে না ম্যাডাম, আমার তো অন্য কিছু চাই। কি চাই বলুন? ভালোবেসে কাছে রাখতে চাই। আমি লজ্জায় ওনার বুকে মুখ লুকাই, উনিও আমাকে ওনার বুকে আগলে নেয়। 3 বছর পর ওটির সামনে সাদাফ সমানে পায়চারি করে চলেছে। একটু পরপর নিলয়কে জিজ্ঞেস করছে, দোস্ত আমার সাবিহার কষ্ট হচ্ছে খুব, ওদের বল না আমার সাবিহার কাছে যেতে দিতে। আর নিলয় প্রতিনিয়ত সাদাফকে শান্ত করার চেষ্টা করে চলছে। আর সাবিহার ডেলিভারির জন্যই সবাই হসপিটালে ওটির সামনে জড়ো হয়েছে। এখানে সবাই উপস্থিত আছে, সাবিহা আর সাদাফের পুরো পরিবার। নিলয় আর হিয়াও আছে এখানে। তাদের বিয়ে হয়েছে 2 বছর আগে, তাদের কোনো সন্তান নেই। অন্যদিকে মেঘ আর শিলার একটা 2 বছরের ছেলে আছে। কাব্য আর লিজা বর্তমানে জেলে আছে। জেল থেকে বের হবার মতো কোনো পথ খোলা রাখেনি সাদা, তাই তারা আপাতত জেলেই রয়েছে। দীর্ঘ 1 ঘন্টা পর ডাক্তার কেবিন থেকে বেরিয়ে আসে এবং তার পিছনে একটা নার্স সাদা তয়ালে জড়ানো ফুটফুটে একটা মেয়েকে নিয়ে এসে সাদাফের কোলে দেয়। সাদা খুশিতে চোখের পানি চিকচিক করছে। সাদাফ তার মেয়ে কপালে একটা চুমু দিয়ে উত্তেজিত হয়ে ডাক্তারকে বলে, আমার বউ মানে সাবিহা কেমন আছে? উনি ভালো আছে, দেখা করতে পারবেন ওনার সাথে। ডাক্তার কথাটা বলতে দেরি, কিন্তু সাদাফের যেতে দেরি হয়নি। সাদাফ তার মেয়েকে কোলে নিয়ে সাবিহার কাছে আসে। এসে দেখে সাবিহা শুয়ে আছে। সাদাফ সাবিহার পাশে বাবুকে শুয়ে দিয়ে
সাবিহা সারা মুখে ভালোবাসার পরশে গেলেন। সাবিহা সাদাফের এমন কাজে মুচকি হাসে। ধন্যবাদ আমার জীবনে এসে জীবনটা এত সুখে করার জন্য। ধন্যবাদ ভালোবেসে আমার পাশে থাকার জন্য। ধন্যবাদ আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার দেওয়ার জন্য, শ্রেষ্ঠ সুখ দেওয়ার জন্য। সাদাফের কথার পরিবর্তে সাবিহা শুধু একটাই কথাই বলল, ভালোবাসি আপনাকে। রাখবেন কি আমাকে? ভালোবাসি আপনার কাছে। সাবিহার মুখে ভালোবাসি কথাটা শুনে সাদাফ খুব খুশি হয়ে যায়, কারণ এই 3 বছরে আজ এই প্রথম সাবিহা তাকে ভালোবাসি বলল। আজকের দিনটা সাদাফের জীবনের শ্রেষ্ঠ একটা দিন হয়ে থাকবে। সাদাফ খুশিতে সাবিহাকে জড়িয়ে ধরে চিৎকার করে বলে ওঠে, আমিও তোমাকে খুব ভালোবাসি আর সারা জীবন তোমাকে ভালোবেসে রাখবো কাছে।